আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি আজকে বিষয়ভিত্তিক অংশে অ্যাপ্লাইড কেমিস্ট্রির আপনাদের তৃতীয় লেকচার নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ রায়হান। আমি পটুয়াখালী সরকারি কলেজে কেমিস্ট্রি লেকচার হিসেবে কর্মরত আছি ৩৮তম বিসিএস থেকে। আজকে আপনাদের টপিক হচ্ছে ৩ নম্বর লেকচার। এখানে আছে আমাদের প্রিপারেশন সেপারেশন প্রসেসেস, এরপরে আছে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং। মূল টপিক এই দুটো, একটা হচ্ছে সেপারেশন প্রসেস আর একটা হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। তো এই টপিকগুলোকে আমরা আবার ৯টা সাব টপিকে ভাগ করেছি। এর মধ্যে আছে প্রিন্সিপালস অফ ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেস, ২ নম্বরে আছে ডিস্টিলেশন, ৩ নম্বরে ডিজাইন এন্ড অপারেটিং ক্যারেক্টারিস্টিক অফ প্লেট কলাম, এরপরে আছে অ্যানালাইসিস অফ ফ্র্যাকশনেটিং কলাম বাই ম্যাককেব-থিয়েল মেথড এন্ড এনথালপি কনসেন্ট্রেশন মেথড। এরপরে আছে কনস্ট্রাকশন ডিটেইলস অফ এ প্লেট কলাম এন্ড সিভ কলাম। এরপরে বেসিক থিওরি অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। ৭ নম্বরে আছে কম্প্রেশন এন্ড অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল। ৮ নম্বরে হচ্ছে অ্যামোনিয়া অ্যাবজর্পশন মেশিন এবং ৯ নম্বরে হচ্ছে ভেরিয়াস রেফ্রিজারেন্টস। আমাদের আজকের টপিকের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে, অর্থাৎ আজকে যে ৯টা টপিক আমরা সাব টপিক আলোচনা করলাম, এর মধ্যে আপনাদের এমসিকিউ এর জন্য, অর্থাৎ প্রশ্ন আসতে পারে এরকমের ইম্পর্টেন্স বেশি, এরকমের ৩টা টপিক হচ্ছে। ১ নম্বরে সেপারেশন প্রসেস, ১ নম্বরে প্রিন্সিপালস অফ ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেস, ২ নম্বরে হচ্ছে ডিস্টিলেশন, এরপরে ৫ নম্বর টপিকটা অর্থাৎ কনস্ট্রাকশন ডিটেইলস অফ প্লেট কলাম এন্ড সিভ কলাম, ৬ নম্বরের হচ্ছে বেসিক থিওরি অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ৮ নম্বরের টপিক অ্যামোনিয়া অ্যাবজর্পশন মেশিন এবং ৯ নম্বরের টপিকটি অর্থাৎ ভেরিয়াস রেফ্রিজারেন্টস। তো আমরা সবগুলো টপিকে আলোচনা করব, সবগুলো টপিকের সাথেই আমাদের সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে আমরা একটু বেশি প্রশ্ন আলোচনা করব। আসলে যেহেতু এটা রিটেনের সিলেবাস থেকে আমরা প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছি, কারণ প্রিলির সিলেবাস এবং রিটেনের সিলেবাস একই, তো সেজন্য সব সিলেবাস তো আর মানে সব টপিক তো আর প্রিলির জন্য গুরুত্বপূর্ণ না, বা সব টপিক থেকে প্রিলির জন্য কোশ্চেনও ওইভাবে করা যায় না। তো আমরা সেভাবে আপনাদের লেকচারটা সাজিয়েছি, যেখান থেকে প্রিলিতে বেশি প্রশ্ন আসতে পারে বা বেশি প্রশ্ন আসার সুযোগ আছে, সেই জায়গাটুকুতে আমরা বেশি করে ফোকাস দিচ্ছি। আচ্ছা, আমাদের লেকচার শুরু করছি। প্রথম টপিক হচ্ছে প্রিন্সিপালস অফ ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেস। আসলে ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেসটা নির্ভর করে বেশ কয়েকটা প্রিন্সিপালের উপর। মূল বিষয়টা হচ্ছে যে একটা মিক্সচার থেকে কম্পোনেন্ট গুলোকে আইসোলেট করা, অর্থাৎ একটা মিক্সচারের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে মিক্সচার থেকে আইসোলেট করা। তো এর মধ্যে বিভিন্ন রকম প্রিন্সিপাল থাকতে পারে, বিশেষ করে আমি একটু পয়েন্টার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এর মধ্যে বেশ কয়েকটা প্রিন্সিপাল থাকতে পারে। এদের মধ্যে রয়েছে ডিফারেন্স ইন বয়লিং পয়েন্ট, যেটা আমরা ডিস্টিলেশনে ব্যবহার করি। এরপরে সলিবিলিটিতে আমরা ব্যবহার করি এক্সট্রাকশন প্রসেসের ক্ষেত্রে। পার্টিকেল সাইজটা আমরা ব্যবহার করতে করি ফিল্ট্রেশন প্রসেসের ক্ষেত্রে, এবং অ্যাডসর্পশন ক্যাপাসিটি এটা আমরা ব্যবহার করি অ্যাডসর্পশন প্রসেসের ক্ষেত্রে। এখানে ডিস্টিলেশন, এক্সট্রাকশন, ফিল্ট্রেশন, অ্যাডসর্পশন এগুলো হচ্ছে আলাদা করার বা সেপারেট করার বিভিন্ন প্রসেস, কিন্তু এই প্রসেসগুলা যে যে টপিকের উপর নির্ভর করে বা যে যে কেমিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল প্রপার্টির উপর নির্ভর করে, সেই প্রপার্টি গুলো হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, পার্টিকেল সাইজ, অ্যাডসর্পশন ক্যাপাসিটি ইত্যাদি। তো যে সেপারেশন প্রসেসটা আমরা চয়েস করব সেটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যেমন নেচার অফ মিক্সচার, ডিজায়ার্ড পিউরিটি, ইকোনমিক ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি। তো মূল যে একদম ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেসের একদম কোর প্রিন্সিপাল গুলো হচ্ছে আমরা এক পয়েন্ট আকারে নিয়ে এসেছি। ১ নম্বর হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ বিভিন্ন সেপারেশন প্রসেস বিভিন্ন রকমের ফেজ বিহেভিয়ার দেখায়। হ্যাঁ, ফেজ বিহেভিয়ারে বিভিন্ন পার্থক্য দেখায়, যেমন ভেপার লিকুইড, লিকুইড লিকুইড, এই মিক্সচার গুলো আসলে বিভিন্ন রকম পার্থক্য দেখায় টু সেপারেট কম্পোনেন্টস। ডিস্টিলেশন, যেমন উদাহরণস্বরূপ আমরা যদি ডিস্টিলেশনের কথা চিন্তা করি, ডিস্টিলেশনটা মূলত নির্ভর করে বয়লিং পয়েন্টের ডিফারেন্সের উপর, এবং এই ডিফারেন্সের উপর ভিত্তি করে যেগুলোর বয়লিং পয়েন্ট কম সেগুলোকে আমরা ভেপারাইজ করতেছি, এবং পরে এই কম্পোনেন্ট গুলো আবার কন্ডেন্স করে আমরা মূল জিনিসটা ফেরত আনতেছি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ম্যাস ট্রান্সফার, অর্থাৎ দিস ইনভলভস দ্য মুভমেন্ট অফ এ কম্পোনেন্ট ফ্রম ওয়ান ফেজ টু অ্যানাদার। ম্যাস ট্রান্সফারের ক্ষেত্রে মূলত যেটা হয় যে একটা ফেজ থেকে আর একটা ফেজে কম্পোনেন্টটা মুভ করে বা কম্পোনেন্টটা আমাদের সরানো হয়। এটা মূলত বিভিন্ন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর নির্ভর করে এই ড্রাইভটা হয়। যেমন আমরা এক্সট্রাকশন প্রসেসের ক্ষেত্রে যদি চিন্তা করি,
একটা সলিউট একটা লিকুইড ফেজ থেকে আরেকটা ফেজের দিকে মুভ করে। একটা সলিউট যখন নির্দিষ্ট একটা লিকুইড ফেজ থেকে অন্য আরেকটা ফেজের দিকে মুভ করে, তখন এটা মূলত মুভ করে এটার সলিবিলিটির উপর ভিত্তি করে। তো সলিবিলিটি যদি পরেরটার বেশি হয় তাহলে সেদিকে মুভমেন্ট করে। আচ্ছা, সাইজ ডিফারেন্স ফিল্ট্রেশন প্রসেসে যেমন আমরা পার্টিকেলের সাইজের উপর ভিত্তি করে আমরা ফিল্টার করে থাকি, এবং বিভিন্ন রকম ফিল্টার মিডিয়াও থাকে আমাদের, যেমন মেমব্রেন থাকে, তারপরে হচ্ছে ফিল্টার পেপার থাকে, এরপরে মেশ থাকে বিভিন্ন রকমের। তো এই মেশের আবার বিভিন্ন রকম সাইজ থাকে, যেই সাইজের মধ্য থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ সাইজের ম্যাটেরিয়াল আমরা ওপারে পাস হতে দিচ্ছি এবং বাকিগুলোকে আমরা এপারে আটকে রাখছি। এটা হচ্ছে সাইজ ডিফারেন্সের ভিত্তিতে পার্থক্যকরণ। আচ্ছা, ডেনসিটি ডিফারেন্সের ক্ষেত্রে মূলত আমাদের সেন্ট্রিফিউগেশন এবং গ্র্যাভিটি সেপারেশন পদ্ধতিটা এই ডেনসিটি ডিফারেন্সটা ব্যবহার করে, এবং যেই কম্পোনেন্টটা যত বেশি ঘন বা যেই কম্পোনেন্টের ডেনসিটি যত বেশি, সেটা অত দ্রুত হচ্ছে সেটেল আউট করে। ঠিক আছে, এটা অত দ্রুত একটা সেন্ট্রিফিউজ যদি আমরা ব্যবহার করি, সেন্ট্রিফিউজটা যদি বারবার ঘুরতে থাকে, তাহলে যেটার ঘনত্ব বেশি ওইটার উপর সেন্ট্রিফিউগাল ফোর্সও বেশি কাজ করে, ফলে ওইটা খুব দ্রুত সেটেল হয়। আচ্ছা, কেমিক্যাল অ্যাফিনিটি, এটা মূলত অ্যাডজর্পশন প্রসেস বা আয়ন এক্সচেঞ্জ প্রসেসে এই প্রিন্সিপাল ইউজ করা হয়। এখান থেকে মূলত কি করা হয় যে কেমিক্যাল অ্যাট্রাকশন বিটুইন কম্পোনেন্ট অ্যান্ড এ সলিড ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা কম্পোনেন্ট, আমাদের যে কম্পোনেন্ট গুলো এবং একটা সলিড ম্যাটেরিয়াল, এই দুইটার মধ্যে যে কেমিক্যাল অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনের ভিত্তিতে আমরা হচ্ছে কম্পোনেন্টটাকে যে কোনো একটা সলিডের সাথে আটকায় ফেলতেছি এবং আটকায় ফেলার মাধ্যমে একে আমরা আলাদা করতেছি। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের বিভিন্ন রকম আমরা কয়েকটা কমন সেপারেশন টেকনিক যে আছে, সেপারেশন আসলে অসংখ্য টেকনিক আছে, এর মধ্যে যে কমন যে টেকনিকগুলো সেগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আসে ডিস্টিলেশন। ডিস্টিলেশনের ছবিটা একদম খুব দ্রুত এসে একদম উপরে চলে গেছে। যাই হোক, ডিস্টিলেশন মূলত হচ্ছে বয়লিং পয়েন্টের পার্থক্যের উপর ভিত্তি করে যে লিকুইড মিক্সচারটাকে আলাদা করা হয়। যদি একাধিক মিক্সচার থাকে, সেই মিক্সচার যদি আলাদা করা হয়, এটাকে বলা হয় ডিস্টিলেশন। আসলে কোনো কম্পোনেন্ট যতটা ভোলাটাইল হয়, সে অত দ্রুত ভ্যাপোরাইজ হয়, মানে অত অল্প তাপমাত্রায় সে সলিউশন থেকে বাতাসে চলে যায় এবং এটাকে আবার পরে কনডেন্স করে ফেরত আনা হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তাপ দেওয়া হচ্ছে একটা গোলতলি ফ্লাস্কের মধ্যে, এবং উপরে একটা আছে থার্মোমিটার আছে, থার্মোমিটারের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল করা হচ্ছে, এবং যে ম্যাটেরিয়ালটা এখান থেকে বাতাস আকারে উঠে যাচ্ছে, সে আবার এইখানে এসে আমাদের যে কন্ডেন্সার আছে বা শীতক আছে, এই শীতকের মধ্যে এসে শীতকে আবার এখান থেকে ঠান্ডা পানি ঢুকতেছে, এখান থেকে ঠান্ডা পানি বেরোইতেছে। আর এই মাঝখানের জায়গাটায় আমাদের এই যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা আবার লিকুইড ফেজে চলে এসে অবশেষে এখানে জমা হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রসেস হচ্ছে এক্সট্রাকশন। এখানে কি হয় যে বিভিন্ন রকম একটা সলভেন্টের বিভিন্ন রকম সলিউবিলিটির উপর পার্থক্য করে এক্সট্রাকশন প্রসেসটা কাজ করে কম্পোনেন্ট আলাদা করার জন্য। যেমন একটা কম্পোনেন্ট যদি একটা নির্দিষ্ট কোনো সলভেন্টের মধ্যে ডিজলভ হয়, তাহলে সেটা ডিজলভ হলে এবং অন্যটা আলাদা হয়ে যায়। যেমন আমরা যদি চিন্তা করি যে বালির মধ্যে আমরা যদি লবণ মিক্স করি, তাহলে এই দুইটা আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করব? অবশ্যই পানি ব্যবহার করব আমরা। অর্থাৎ আমরা এর মধ্যে যদি পানি দিয়ে দেই, তাহলে লবণটা হচ্ছে পানির মধ্যে সলিউবল, সে দ্রুত পানির মধ্যে সলিউট হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, এবং বালিটা তলায় পড়ে থাকবে। পরবর্তীতে আমরা যদি লবণ পানিটা আলাদা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা এক্সট্রাকশন হয়ে গেল। কিভাবে? আমাদের বালিটা এক জায়গায় পড়ে রইলো আর লবণটা হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত হয়ে একটা সলভেন্টে দ্রবীভূত হয়ে আলাদা হয়ে গেল। আচ্ছা, এরপরে আসে অ্যাডজর্পশন। অ্যাডজর্পশনটা হচ্ছে সাধারণত একটা পোরাস একটা ম্যাটেরিয়াল থাকে বা পোরাস একটা মাধ্যম থাকে, যে মাধ্যমের এই গর্তগুলোর মধ্যে বা পোরগুলোর মধ্যে, ছিদ্রগুলোর মধ্যে হচ্ছে আপনার সলিড ম্যাটেরিয়াল গুলো আটকে থাকে, ম্যাটেরিয়ালের কণাগুলো আটকে থাকে, এবং এভাবে আমরা পার্থক্য করি। মূলত ক্রোমাটোগ্রাফি এবং আয়ন এক্সচেঞ্জের প্রসেসের এই অ্যাডজর্পশন প্রসেসের মাধ্যমে আলাদা করা হয়, ক্রোমাটোগ্রাফিতে এবং আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে। আচ্ছা, এবারে আমরা আরো কয়েকটা পদ্ধতি আছে বাকি আছে, যেমন মেমব্রেন সেপারেশন। এটা হচ্ছে কি করে, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ব্যবহার করে, অর্থাৎ অর্ধভেদ্য পর্দা, অর্থাৎ যেই পর্দার মধ্যে, যেই পর্দাটা আসলে সিলেক্টিভ কিছু ম্যাটেরিয়ালকে পাস হতে দেয়, বাকি ম্যাটেরিয়াল গুলোকে আটকে রাখে। যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হলুদ রঙের পার্টিকেল গুলো আটকে আছে এবং নীল রঙের পার্টিকেল গুলো মেমব্রেনের মধ্যে থেকে পার হয়ে যাচ্ছে। তো এখান থেকে এটার উদাহরণ হচ্ছে আমরা রিভার্স অসমোসিসের কথা শুনেছি, আমরা আলট্রা ফিল্ট্রেশন, মাইক্রো ফিল্ট্রেশন এগুলোর কথা শুনেছি। এগুলো সবই মূলত মেমব্রেন বেসড সেপারেশন। এবারে আসতেছে আমাদের ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন প্রসেসটা হচ্ছে একটা কম্পোনেন্টকে আমরা যখন
পানিতে দ্রবীভূত করি, দ্রবীভূত করার পর এটাকে তাপ দিয়ে আমরা মানে এটার দ্রবণটাকে আমরা দ্রাবকটাকে আমরা বাতাস করে দেই বা বাষ্প করে উড়িয়ে দেই, এবং ভিতরে যে সলিডটা থাকে সেটা আলটিমেটলি পরে ক্রিস্টাল ফর্ম করে, যেমন লবণ বলতে পারি, আমরা চিনি বলতে পারি, এগুলোকে ক্রিস্টালাইজেশন প্রসেসে আলাদা করা যায়। এরপরে হচ্ছে সেন্ট্রিফিউগেশন। এই প্রসেসে কি করা হয়, ডেনসিটি ডিফারেন্সের ভিত্তিতে সেন্ট্রিফিউগাল ফোর্স বা একটা ঘূর্ণন গতির মাধ্যমে আমাদের কম্পোনেন্ট গুলো আলাদা করা হয়। আপনারা নিচে ছবিতে একটা সেন্ট্রিফিউগাল মেশিন দেখতে পাচ্ছেন। এখানে এই যে টেস্ট টিউব রাখার যে জায়গাগুলো আছে, এখানে আমরা কম্পোনেন্ট নিয়ে বা মিক্সচার নিয়ে যদি মেশিনটা রোটেট করাই দেই, তাহলে একটা নির্দিষ্ট গতিতে সেটা ঘুরতে থাকবে এবং একটা পর্যায়ে ম্যাটেরিয়াল গুলো তাদের ডেনসিটির উপর বেস করে আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এছাড়া আরো বিভিন্ন রকমের টেকনিক আছে, যেমন ফিল্ট্রেশন আছে, যেটা মূলত পার্টিকেল সাইজের উপর ভিত্তি করে সেপারেট করে। তারপরে ইভাপোরেশন এন্ড ড্রাইং, এটা মূলত লিকুইড কম্পোনেন্টটাকে সরাসরি ভ্যাপোরাইজ করে উড়িয়ে দেয় এবং যেটাকে সোজা বাংলায় শুকানো বলা হয়, যেমন লবণ শিল্পে এই প্রসেসটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ম্যাস ট্রান্সফার, হচ্ছে মুভমেন্ট অফ কম্পোনেন্ট ফ্রম ওয়ান ফেজ টু অ্যানাদার, অর্থাৎ একটা লিকুইড ফেজ থেকে বা একটা ভ্যাপার ফেজ, একটা লিকুইড ফেজ থেকে যদি ভ্যাপার ফেজে একটা কম্পোনেন্ট চলে যায়, যেমন ডিস্টিলেশনে মূলত ম্যাস ট্রান্সফার পদ্ধতিতে কাজ হয়। এরপর হচ্ছে ইকুইলিব্রিয়াম। এখানে হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা ডাইরেকশনে যে কোনো বস্তুর রেট অফ ট্রান্সফার হচ্ছে এটার অপোজিট ডিরেকশন, এটা হচ্ছে অপোজিট ডিরেকশনের ট্রান্সফারের ইকুয়াল আর কি। এইটা যদি ইকুয়াল হয়, সমান হয়, সেখানে সেই প্রসেসটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এরপর আসে রেট কন্ট্রোল প্রসেস, অর্থাৎ সেপারেশন ইজ ডিটারমাইন্ড বাই স্পিড এট হুইচ কম্পোনেন্টস মুভ থ্রু এ সিস্টেম। মানে যেই সিস্টেমের মূলত একটা সিস্টেমের মধ্য দিয়ে একটা জিনিস, একটা দ্রবণ বা দ্রব্য পাস হয়ে যাচ্ছে, তো যেই গতিতে পাস হয়ে যাচ্ছে এই গতিটার উপর ভিত্তি করে যদি সেপারেশন হয়, তাহলে সেটাকে বলা হয় রেট কন্ট্রোল প্রসেস। যেমন ধরেন আমরা যদি এরকমের কি বলে একটা, আমরা যদি ক্রোমাটোগ্রাফির কথা চিন্তা করি, ক্রোমাটোগ্রাফিতে একটা মাধ্যম সাধারণত এরকম একটা সলিড মাধ্যম স্থির অবস্থায় থাকে এবং একটা স্ট্যাটিক মাধ্যম, অর্থাৎ দ্রবণটা ওইটার উপর দিয়ে পাস হয়ে যেতে থাকে, এবং ওইটার উপর দিয়ে পাস হয়ে যাওয়ার সময় ওখানকার যে জিনিসটা আমরা আলাদা করতে চাই সেটা সলিডের সাথে অ্যাবজর্ব হয়ে যায় বা সলিডের সাথে লেগে যায়। তো এই যে পাস হওয়ার গতি যদি বেশি থাকে তাহলে আমার অ্যাবজর্পশনের রেট কম হবে, আবার যদি পাস হওয়ার গতি স্লো থাকে তাহলে অ্যাবজর্পশন বেশি হবে। এটা হচ্ছে গতির উপর ডিপেন্ড করে যে প্রসেসটা নির্ভর করে। আচ্ছা, এখানে আমরা মূলত এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে আমরা বিভিন্ন সেপারেশন প্রসেসকে উল্লেখ করেছি এবং কোনটায় আসলে এনার্জি কম দরকার হয় বা কোনটা এনার্জি বেশি দরকার হয় সেটা আমরা এনার্জির উপর ভিত্তি করে এখানে আমরা এটাকে ক্যাটাগরাইজ করেছি। যেমন দেখেন, ডিস্টিলেশন হচ্ছে খুবই হাই এনার্জি, এখানে প্রচুর পরিমাণ তাপ দিতে হয়, এর ফলে পদার্থ ডিস্টিল হয় বা আলাদা হয়। এরপর ড্রাইং, এখানেও প্রচুর হাই এনার্জি রিকোয়ারমেন্ট। ইভাপোরেশনেও এনার্জি রিকোয়ারমেন্ট হাই। এক্সট্রাকশন প্রসেস, এখানেও এনার্জি রিকোয়ারমেন্ট হাই। অ্যাবজর্পশনে কিন্তু একটা মডারেট, এক্সট্রাকশন এবং অ্যাবজর্পশনে এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে মোটামুটি মডারেট লেভেলের। এরপরে আছে অ্যাবজর্পশন বা শোষণ, এখানেও কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট মোটামুটি মডারেট লেভেলের বা কমের দিকে। এবং মেমব্রেন প্রসেসে এনার্জি রিকোয়ারমেন্ট খুবই কম, মোটামুটি ন্যাচারাল প্রসেসেই হয়ে যায়, ন্যাচারাল এনার্জিতে হয়ে যায়, এবং ক্রিস্টালাইজেশনে একদম খুবই কম এনার্জির প্রয়োজন হয়। আচ্ছা, এবারে আমরা এই টপিক থেকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখব। এক নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস হাউ ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেসেস আর ক্লাসিফাইড। মানে এই নিচের অপশনগুলোর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেসগুলো কিভাবে ক্লাসিফাই করা হয়, এটা সবচেয়ে ভালো উত্তর কোনটা? এটার উত্তর হচ্ছে বি, অর্থাৎ আমরা ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেসটা আমরা মূলত কন্টিনিউ করি হচ্ছে ড্রাইভিং মেকানিজমের মাধ্যমে। এটা এনার্জি হতে পারে, এটা ম্যাস হতে পারে, এটা এক্সটার্নাল ফিল্ড হতে পারে, যেটাই হোক এই ড্রাইভিং মেকানিজমের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেপারেশন প্রসেস গুলো ক্লাসিফাই করি। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেথড ইউজড ফর মলিকুলার আর হোমোজিনিয়াস সেপারেশন, অর্থাৎ হোমোজিনিয়াস সেপারেশনের জন্য বা হোমোজিনিয়াস মলিকুলার সেপারেশনের জন্য কোন মেথডটা ইউজ করা হয়? অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ অ্যাডজর্পশন একটা মলিকুলার সেপারেশন টেকনিক। এটা মূলত প্রায় সময় ইকুইলিব্রিয়াম বেসড, অর্থাৎ অন্যান্য মেকানিক্যাল বা ফিল্ট্রেশন বা অন্যান্য সেন্ট্রিফিউগেশনের মতো মেকানিক্যাল প্রসেসের মতো না। এটা মূলত একটা হেটারোজিনিয়াস মিক্সচারকে কি বলে আমরা মেকানিক্যাল মেথডের মাধ্যমে যেখানে সেপারেট করি, সেখানে অ্যাডজর্পশনে হচ্ছে একটা হোমোজিনিয়াস মেথডকে আমরা সেপারেট, হোমোজিনিয়াস মিক্সচারকে আমরা সেপারেট করতে পারি। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে, হুইচ সেপারেশন টেকনিক ইজ বেসড অন এক্সপ্লয়টিং ডিফারেন্সেস ইন
ভোলাটিলিটি, অর্থাৎ ভোলাটিলিটি বা আপনার উদ্দায়িতার উপরে ভিত্তি করে আসলে কোন সেপারেশন টেকনিকটা ইউজ করা হয়, এটা মূলত হচ্ছে এ নাম্বার অ্যান্সার হবে, অর্থাৎ ডিস্টিলেশন প্রসেসটা মূলত ভোলাটিলিটির উপর ভিত্তি করে ক্যারি আউট করা হয়। আচ্ছা, এবার 4 নাম্বার হচ্ছে মেমব্রেন সেপারেশন প্রসেসেস আর অ্যাডভান্টেজিয়াস ইন দ্যাট দে টিপিক্যালি, মানে মেমব্রেন প্রসেসের সুবিধা আছে কারণ এটা মূলত কি হয়, এরা মূলত সি অপশন হবে, অর্থাৎ অপারেট উইদাউট হিটিং এন্ড ক্যান সেপারেট মিক্সচার্স লাইক অ্যাজিওট্রপস, মানে এটা মূলত এক্সটার্নাল কোনো হিট সোর্স ছাড়াই, এক্সটার্নাল বাইরে থেকে তেমন কোনো হিট সোর্স ছাড়াই কিন্তু মেমব্রেন সেপারেশন প্রসেসটা কাজ করে, খুব বেশি তেমন কোনো ফোর্স লাগে না। আর একটা হচ্ছে এটা অ্যাজিওট্রপিক মিক্সচার, অর্থাৎ যেই সব মিক্সচারের আমাদের ভোলাটাইল পয়েন্ট খুবই কাছাকাছি, বা আমরা অ্যাজিওট্রপিক মিক্সচারের সংজ্ঞায় জানি যে যখন দুইটা পদার্থ মিশ্রিত হয়ে তাদের মানে এটা দুইটা পদার্থের দ্রবণের যদি নতুন নির্দিষ্ট কোনো বয়লিং পয়েন্ট হয়, যেমন ধরেন পানির সাথে আপনি ইথানল মিশালেন, এখন পানির বয়লিং পয়েন্ট একরকমের, ইথানলের এক রকমের, কিন্তু এই দুইটা মিশালে পরে এদের দুইজনের মিলিতভাবে একটা নির্দিষ্ট আবার আলাদা একটা বয়লিং পয়েন্ট তৈরি হয় 78 পয়েন্ট সামথিং। তো এই যে মিক্সচারটা এটাকে বলা হয় অ্যাজিওট্রপ। তো মেমব্রেন প্রসেসটা মূলত এই অ্যাজিওট্রপিক মিক্সচার গুলোকেও আলাদা করতে পারে এক্সটার্নাল তেমন কোনো ফোর্স ছাড়াই। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট প্রিন্সিপাল ডাজ সেন্ট্রিফিউগেশন প্রাইমারিলি এক্সপ্লয়েট ইন সেপারেটিং কম্পোনেন্টস, অর্থাৎ একটা কম্পোনেন্টকে সেপারেট করার জন্য সেন্ট্রিফিউগেশন প্রসেসটা আসলে কি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে, এটা মূলত ডিফারেন্স ইন ডেনসিটি। আমরা সেন্ট্রিফিউগেশনে পড়েছি যে ডেনসিটি এবং সাইজের পার্থক্যের উপর ভিত্তি করে কিন্তু সেন্ট্রিফিউগেশন প্রসেস কাজ করে। 6 নম্বর হচ্ছে ইন ক্রোমাটোগ্রাফিক কম্পোনেন্টস আর সেপারেটেড বেসড অন দেয়ার, কিসের উপর ভিত্তি করে সেপারেট করা হয় ক্রোমাটোগ্রাফিতে, ইন্টারঅ্যাকশন উইথ এ স্টেশনারি ফেজ। আমরা বলেছি যে একটা ফেজ স্টেশনারি বা স্থির থাকে আর একটা ফেজ থাকে চলমান, তো স্থির ফেজটার উপর দিয়ে চলমান ফেজটা যখন যেতে থাকে তখন চলমান ফেজটা থেকে পদার্থগুলো অ্যাবজর্ব হয়ে স্থির ফেজের গায়ে লেগে যায়, এভাবেই পার্থক্যটা হয়। আচ্ছা, এরপরে আমাদের পার্ট হচ্ছে পরবর্তী অংশ হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন মূলত একটা সেপারেশন প্রসেস যেটা মূলত বয়লিং পয়েন্টের পার্থক্যের উপর নির্ভর করে একটা মিক্সচার থেকে কম্পোনেন্ট গুলোকে আলাদা করতে পারে বা কোনো একটা মিক্সচারকে পিউরিফাই করতে পারে। তো it involves heating a liquid mixture to vaporize one or more components, then cooling the vapor to condense it back to liquid, separating it from the remaining components. অর্থাৎ আমাদের একটা মিক্সচারকে আমরা তাপ দিব। ডিস্টিলেশন আপনারা জানেন, এটা আসলে নতুন করে পড়ানোর কিছু নাই, যে একটা মিক্সচারকে তাপ দেওয়া হয়, সেখান থেকে যেটার বয়লিং পয়েন্ট কম সেটা খুব দ্রুত আপনার বাষ্প হয়ে উড়ে যায়, সেই বাষ্পটাকে আমরা কালেক্ট করি, সেটাকে ঠান্ডা করি এবং কন্ডেন্স করার পরে এটাকে আবার লিকুইড বানানো হয়, ফলে আমাদের দ্রবণটা আলাদা হয়ে যায়। তাহলে এখানে প্রসেসটা হচ্ছে হিটিং, প্রথমে হিটিং, দেন হচ্ছে ভ্যাপোরাইজেশন, দেন হচ্ছে কন্ডেনসেশন এবং লাস্টে হচ্ছে আমাদের সেপারেশন। আমরা এখানে ছবিতে আমরা ডিস্টিলেশন প্রসেস দেখতে পাচ্ছি যে নিচে একটা বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হচ্ছে, ভিতরে আছে কি আমাদের লবণ পানি আছে, এখানে তাপ দেওয়ার পরে উপরে থার্মোমিটার আছে, থার্মোমিটার থেকে টেম্পারেচার দেখতে পাচ্ছি এবং আমরা তাপ দেওয়ার ফলে এখান থেকে স্টিম উঠতেছে এবং স্টিমটা উঠে এই জায়গা থেকে আমাদের গিয়ে কন্ডেন্সারের মধ্যে যাচ্ছে। কন্ডেন্সারে এবার আমরা এখান থেকে কোল্ড ওয়াটার দিচ্ছি, সেই কোল্ড ওয়াটারটা এখান থেকে পাস হয়ে যাচ্ছে, আর ভিতর থেকে এখানে এই যে আমাদের স্টিমটা এটা এখান থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে এখানে আমাদের কন্ডেন্সড ওয়াটার হিসেবে এখানে জমা হচ্ছে। এটা মোটামুটি একদম ল্যাবরেটরির একদম প্রাইমারি একটা ডিস্টিলেশন অ্যাপারেটাস। আচ্ছা, আমরা এবারে ডিস্টিলেশন প্রসেসটার একটা ছোটখাটো ভিডিও প্রেজেন্টেশন দেখবো। দেখেন এখানে একটা বুনসেন বার্নার আছে, এই বার্নারটা আমরা জ্বালাই দিলাম, এই বার্নারের টেম্পারেচার, এখানে একটা মিক্সচার আছে, মিক্সচারে হচ্ছে পানি এবং অ্যাসিটনের মিক্সচার, এটা একটা গোলতলি ফ্লাস্ক। তো এখানে যখনই আমরা জ্বালাই দিলাম তখন আগুন উঠতে থাকলো, আগুনের ফলে এখান থেকে বাষ্প উঠতেছে, আপনারা দেখতেছেন বুদবুদ উঠতেছে সলিউশন থেকে, এবং একটা পর্যায়ে যেটার আপনার কি বলে বয়লিং পয়েন্ট কম সেই কম্পোনেন্টটা আসলে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এখানে অ্যাসিটনের বয়লিং পয়েন্ট কম, ফলে অ্যাসিটন ভ্যাপার উঠে যাচ্ছে এবং মাত্র 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাসিটনের ভ্যাপার উঠে এখান থেকে আমাদের পরে কন্ডেন্স হচ্ছে। আচ্ছা, আমরা এবার ডিস্টিলেশনের প্রিন্সিপালটা একটু আলোচনা করব, যে ডিস্টিলেশন আসলে কোন মূলনীতির উপর ভিত্তি করে হয়। আপনারা আগেই পড়েছেন বা আমরা একটু আগেই বলেছি যে মূলত ভ্যাপার প্রেসারের পার্থক্যের উপর ভিত্তি করে ডিস্টিলেশন পদ্ধতিতে মিক্সচার গুলো আলাদা করা হয়। অর্থাৎ একটা মিক্সচারকে যখন তাপ দেওয়া হয় তখন যেই কম্পোনেন্টের বয়লিং পয়েন্ট সবচেয়ে লোয়েস্ট সেটা সবার আগে ভ্যাপার হয়ে যাবে, সেটা সবার আগে বাষ্পীভূত হবে। এবং এভাবে যদি আমরা টেম্পারেচারটা খুব কেয়ারফুলি কন্ট্রোল করতে পারি,
এবং যে কন্ডেনসেশন প্রসেস সেটাকে যদি আমরা কেয়ারফুলি কন্ট্রোল করতে পারি তাহলে আমরা কিন্তু একই 3-4টা মিক্সচার থেকে আমরা প্রত্যেকটার উপাদানগুলো আলাদা আলাদা করে করতে পারবো। এটা মূলত ওয়াইডলি ইউজ করা হয় বিভিন্ন রকমের মিক্সচার থেকে, যেমন উপাদানগুলো আলাদা করতে ইউজ করা হয়, তেমনি আবার পিউরিফিকেশন প্রসেসের জন্য ডিস্টিলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এবারে ডিস্টিলেশনের বিভিন্ন টাইপ গুলো দেখবো। এই টাইপস এর মধ্যে আছে সিম্পল ডিস্টিলেশন, এটা জাস্ট লিকুইড সেপারেশনের জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে হচ্ছে সিম্পল ডিস্টিলেশনে মূলত দুইটা কম্পোনেন্টের মধ্যে আপনার বয়লিং পয়েন্টের পার্থক্য থেকে অনেক বেশি। এরপর আসি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা মূলত যেসব লিকুইডের মধ্যে বা যেসব মিক্সচারে উপাদানগুলোর বয়লিং পয়েন্টের পার্থক্য খুবই কম থাকে সেখানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যবহার করা হয়। আমরা পরবর্তীতে এটা বিস্তারিত পড়বো, বিস্তারিত ছবি দেখবো। আপাতত আমরা উদাহরণ দেখে রাখি, অয়েল রিফাইনিং এর ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যবহার করা হয় বা আংশিক পাতন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ভ্যাকুয়াম ডিস্টিলেশন। এটা মূলত যেসব লিকুইড হচ্ছে তাদের নর্মাল বয়লিং পয়েন্টে এরা ডিকম্পোজ হয়ে যায়, ভেঙে যায়। নর্মাল বয়লিং পয়েন্টে যেসব ম্যাটেরিয়াল বা যেসব পদার্থ ভেঙে যায়, ডিকম্পোজ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখায়, তাদের ক্ষেত্রে ভ্যাকুয়াম ডিস্টিলেশন ব্যবহার করা হয়। এটা মূলত প্রেসারটাকে কমিয়ে বয়লিং পয়েন্টটাকে নিচে নামায় আনে এবং বয়লিং পয়েন্টের আগেই জিনিসটাকে ভ্যাপার করে ফেলে, ফলে আর ওটা ডিকম্পোজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর হচ্ছে স্টিম ডিস্টিলেশন। এটা মূলত হিট সেন্সিটিভ কম্পাউন্ডের জন্য স্টিম ডিস্টিলেশন প্রসেসটা ব্যবহার করা হয়, যেখানে স্টিমটা ব্যবহার করা হয় মূলত ভ্যাপোরাইজ কম্পাউন্ডটাকে, যে কম্পাউন্ডটা বাতাস হয়ে গেছে ওইটাকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য এটা ব্যবহার করে। আমরা একটা স্টিম ডিস্টিলেশনের ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখেন, 1 নম্বরে হচ্ছে হিট সোর্স, এখান থেকে তাপ দেওয়া হলো। 2 নম্বরে হচ্ছে স্প্রিং ওয়াটার, এখানে পানি রাখা হয়েছে এবং পানিটা ভ্যাপার হচ্ছে। 3 নম্বরে হচ্ছে স্টিম, এই পানিটা ভ্যাপার হয়ে বাতাস হয়ে স্টিম হয়ে এখানে আসলো। 4 নম্বরে হচ্ছে আমাদের অ্যারোমেটিক প্ল্যান্ট। আমরা যেমন সুগন্ধি যে গাছ আছে, এই সুগন্ধি গাছের পাতা আমরা এক জায়গায় রেখেছি এবং স্টিমটা এখান থেকে নিচ থেকে উঠতেছে। ওঠার ফলে হচ্ছে কি 5 নম্বরে কি করতেছে সে, এই স্টিমটা আমাদের যে অ্যারোমেটিক যে প্ল্যান্ট গুলো বা সুগন্ধি গাছগুলা, সেই গাছগুলা থেকে এক্সট্রাক্ট বা সুগন্ধি উপাদানটা তার গায়ের সাথে করে, নিজের সাথে করে ক্যারি করে এখানে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার ফলে হচ্ছে কি 6 নম্বরে আমরা এখান থেকে কোল্ড ওয়াটার ইনপুট দিচ্ছি এবং 7 নম্বরে এখান থেকে হট ওয়াটার বেরোয় যাচ্ছে। তো এটা একটা হিট এক্সচেঞ্জার বা এটা একটা আসলে শীতক বা কন্ডেন্সার। তো এখানে হচ্ছে কি আমাদের স্টিমটা কন্ডেন্স হয়ে এই জায়গা থেকে 8 নম্বরে এসে আমাদের পানি এবং আমাদের যে কি বলে, আমাদের যে সুগন্ধি ম্যাটেরিয়ালটা, এই সুগন্ধিটা একত্র হয়ে 8 নম্বরে এই জায়গাটা এসে জমা হলো। এবং 9 নম্বরে যেহেতু এসেনশিয়াল অয়েলের পানির চেয়ে এসেনশিয়াল অয়েল হালকা, এই জন্য এসেনশিয়াল অয়েলটা বা আপনার ওই যে সুগন্ধি ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে পানির উপরে বেশি উঠলো, আর পানিটা হচ্ছে আপনার নিচের জায়গা থেকে আলাদা হয়ে গেল, এখানে হাইড্রোসল আলাদা হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি স্টিল ডিস্টিলেশন প্রসেস। অর্থাৎ স্টিমকে ব্যবহার করে, স্টিমের মাধ্যমে স্টিমকে ক্যারিয়ার হিসেবে ইউজ করে কোনো একটা জিনিসকে নিয়ে আসা বা আলাদা করা। এটা মূলত আপনার গোলাপের নির্যাস থেকে বা অন্যান্য সুগন্ধি গাছপালা থেকে বা ফুল থেকে সুগন্ধি বের করার জন্য এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনাদের ওই যে আগের স্লাইডে যেটা বলেছিলাম, অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের একটা মোটামুটি আপনাদের একটা ছবি আর কি। এখানে মূলত ক্রুড অয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্রুড অয়েলটা ইনপুট দেওয়া হচ্ছে ট্যাঙ্ক থেকে। ক্রুড অয়েলটা ইনপুট দেওয়ার পর এখানে একটা হিট এক্সচেঞ্জার আছে, এখানে একটা হচ্ছে ডিসল্টার আছে, যদি কোনো লবণ থাকে বা থাকে সেটা এখান থেকে আলাদা করা হয়। তারপর এখান থেকে গিয়ে আবার হিট এক্সচেঞ্জার, এখানে হচ্ছে প্রচুর পরিমাণ আমরা তাপ দিয়ে এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার ফলে এটা টেম্পারেচার দাঁড়ায় 370 ডিগ্রি সেলসিয়াস এবং এখান থেকে স্টিম দেওয়া হয় যেটা টেম্পারেচার হচ্ছে 340 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখা যাচ্ছে আমাদের কলামের নিচের অংশের তাপমাত্রা বেশি, উপরের অংশের তাপমাত্রা কম। এখন এখান থেকে আমি যে ক্রুড অয়েলটা দিচ্ছি, ক্রুড অয়েলটা দেওয়ার পরে আমাদের যেহেতু নিচে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 340, এরপরে মাঝখানের দিকে দেখেন 280 ডিগ্রি, এরপরে আস্তে আস্তে উপরের দিকে 200 ডিগ্রি, 150 ডিগ্রি, 105 ডিগ্রি। তো এই বিভিন্ন তাপমাত্রায় আমরা ওই যে ক্রুড অয়েল দিয়েছি, এই ক্রুড অয়েল থেকে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট পেতে পারি। যেমন লাস্টে নিচের থেকে আসে হচ্ছে রেসিডিউ, যেটাকে আমরা টার বা পিচ বলে জানি। এরপরে এর একটু উপরে, মানে যেখানে টেম্পারেচার 340 এর চেয়ে সামান্য কম, সেখান থেকে আসে হেভি গ্যাস অয়েল। এবার আরেকটু উপরে 240 এর থেকে যেখানে একটু বেশি টেম্পারেচার, সেখান থেকে বের হয় আমাদের লাইট গ্যাস অয়েল। তারপরে 280 থেকে যেখানে আরেকটু কম টেম্পারেচার, সেখান থেকে বের হয় কেরোসিন। এরপরে 200 ডিগ্রি, আনুমানিক 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পাচ্ছি হচ্ছে হেভি ন্যাপথা। আমরা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 105 ডিগ্রিতে আমরা উপর থেকে পাচ্ছি হচ্ছে সর্বশেষ লাইট ন্যাপথা এবং আমাদের ওয়াটার এবং অন্যান্য জিনিসটা
এখান থেকে ইয়ে হয়ে যায়, আবার কিছু কিছু পানি হচ্ছে আবার রিফ্লাক্সের মাধ্যমে এখানে প্রসেসে ফেরত আনা হয়। এটা হচ্ছে একদম সরল একটা আপনার ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের একটা সরল একটা স্কিম, একটা প্রেজেন্টেশন আর কি। আমরা এটা নিয়ে বিস্তারিত পরে আরো আলোচনা করব। আচ্ছা, এবার ডিস্টিলেশনের অ্যাপ্লিকেশন, অর্থাৎ কি কি কাজে বা কি কি জায়গায় ডিস্টিলেশন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার না করা হয়। দেখেন, অয়েল রিফাইনিং এর ক্ষেত্রে ক্রুড অয়েল থেকে বিভিন্ন রকমের উপাদান সেপারেট করার জন্য ডিস্টিলেশন ইউজ করা হয়। পারফিউম মেকিং এর ক্ষেত্রে আমাদের ফ্র্যাগ্রেন্ট কম্পাউন্ড আলাদা করার জন্য, গাছপালা থেকে আলাদা করার জন্য স্টিম ডিস্টিলেশন ইউজ করা হয়। ল্যাবরেটরির বিভিন্ন এক্সপেরিমেন্টে আমরা যদি কেমিক্যাল পিউরিফাই করতে চাই বা আলাদা করতে চাই, সেক্ষেত্রে ডিস্টিলেশন একদম খুবই কমন একটা প্রসেস। ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে ডিস্টিলেশন ইউজ করা হয়। তারপরে হচ্ছে অ্যালকোহল প্রোডাকশনের জন্য ডিস্টিলেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ফার্মেন্টেড মিক্সচার থেকে আমরা যখন অ্যালকোহলটা সেপারেট করি তখন ডিস্টিলেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে লিকুইডের পিউরিফিকেশনের জন্য, কোনো লিকুইড বা পানি বা অ্যালকোহল এগুলো থেকে আপনার ইমপিউরিটি ম্যাটেরিয়াল দূর করার জন্য ডিস্টিলেশন ইউজ করা হয়। তারপর হচ্ছে লিকুইড মিক্সচারের সেপারেশনের জন্য ডিস্টিলেশন ইউজ করা হয়, যেমন আমরা উপরে করেছি অয়েল রিফাইনিং। এরপরে হচ্ছে অ্যালকোহলিক বেভারেজ যেসব আছে তাদের এগুলো প্রস্তুতির জন্য ডিস্টিলেশন ইউজ করা হয়। ডিস্যালাইনেশন, অর্থাৎ অর্থাৎ সাগরের পানি থেকে লবণ সরিয়ে নিয়ে সাগরের পানিটাকে পানযোগ্য করা, এজন্য ডিস্টিলেশন ইউজ করা হয়। এবং সর্বশেষ এটার ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ডিস্টিলেশন একদম খুবই কমন এবং খুবই নেসেসারি একটা প্রসেস। যাই হোক, আমরা এবারে দেখতে পাচ্ছি যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল, আসলে ক্রুড অয়েলের কিভাবে আংশিক পাতন কলামের মাধ্যমে ক্রুড অয়েলটাকে কিভাবে ডিস্টিলেট করা হয়। ক্রুড অয়েল মানে হচ্ছে একটা হাইড্রোকার্বনের মিক্সচার, যেটা মূলত মাটির নিচে আপনার ন্যাচারালি রিজার্ভারের মধ্যে লিকুইড অবস্থায় থাকে এবং সাধারণত অ্যাটমসফিয়ারিক প্রেসারেও এটা লিকুইড অবস্থায় থাকে। তো এই ক্রুড অয়েলটাকে মাটির নিচ থেকে সরাসরি পাম্পের মাধ্যমে তোলা হয়। তোলার পরে এটাকে একটা স্টোরেজে রাখা হয়। সেই স্টোরেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা স্টিম বয়লারের মাধ্যমে এটাকে প্রচন্ড উত্তপ্ত করে, স্টিমের মাধ্যমে উত্তপ্ত করে এটাকে একটা বড় একটা টাওয়ারের মধ্যে পাস করে দিলাম। এই টাওয়ারের মধ্যে আবার আপনার বিভিন্ন রকমের ট্রের মতো আছে। এই টাওয়ারের একদম নিচের দিকে টেম্পারেচার সবচেয়ে বেশি আর উপরের দিকে টেম্পারেচার সবচেয়ে কম। তো যখন নিচের দিকে যেই জায়গায় টেম্পারেচার বেশি, সেই জায়গাটা থেকে আমাদের একের পর এক বিভিন্ন রকমের উৎপাদ আমরা আলাদা করতে পারতেছি। যেমন একদম নিচের জায়গাটা থেকে আসে বিটুমিন এবং টার। তারপরে একদম যেখানে সবচেয়ে বেশির চেয়ে সামান্য একটু কম টেম্পারেচার, সেখান থেকে আসে লুব্রিকেটিং অয়েল। তারপরে আরেকটু উপরে যেখানে টেম্পারেচার আরেকটু কম, সেখান থেকে আসে আমাদের ফুয়েল অয়েল গুলা। তারপরে মাঝামাঝি জায়গায় যেখানে টেম্পারেচার একটু মডারেট, সেখান থেকে আসে ডিজেল। তারপরে তার একটু উপর থেকে আসে প্যারাফিন, তার একটু উপর থেকে আসে ন্যাপথা, এবং একদম উপরের জায়গা থেকে আসে গ্যাসোলিন এবং পেট্রোলিয়াম গ্যাস, যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি। এখানে আমাদের টেম্পারেচার রেঞ্জটা দেওয়া আছে। ডিস্টিলেশন টাওয়ারের একদম নিচে রেঞ্জ হচ্ছে 350 ডিগ্রি। আবার ফুয়েল অয়েল যেটা বের হয় এটা হচ্ছে 300 থেকে 350 ডিগ্রির মধ্যে। ডিজেল বের হয় 250 থেকে 300 এর মধ্যে। প্যারাফিন বের হয় 220 থেকে 250 এর মধ্যে। ন্যাপথা বের হয় 180 থেকে 220 এর মধ্যে। গ্যাসোলিন বের হয় 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পেট্রোলিয়াম গ্যাসও সেম। আচ্ছা, এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখি। প্রথমটা হচ্ছে হোয়াট ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রপার্টি অ্যালাউ ডিস্টিলেশন টু সেপারেট কম্পোনেন্টস, অর্থাৎ কম্পোনেন্ট সেপারেশনের জন্য ডিস্টিলেশন প্রসেসের আমাদের ফিজিক্যাল প্রপার্টিটা কি। এখানে হচ্ছে মূলত যেই ফিজিক্যাল প্রপার্টিটা ডিস্টিলেশন প্রসেস ব্যবহার করে সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট ডিফারেন্স, বা আপনাদের কি বলে স্ফুটনাঙ্কের পার্থক্য। 2 নম্বরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেজ ইন ডিস্টিলেশন প্রসেস। ডিস্টিলেশন প্রসেসের মধ্যে কোনটা একটা ধাপ না। আমরা কিন্তু ডিস্টিলেশনের একদম শুরুর পেজেই আমরা 4টা ধাপ দেখিয়েছি। এর মধ্যে প্রিসিপিটেশনটা এটার অংশ ছিল না। ভ্যাপোরাইজেশন ছিল, কন্ডেনসেশন ছিল, কালেকশন অফ ডিস্টিলেট এটাও ছিল। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে হুইচ ডিস্টিলেশন মেথড ইজ বেস্ট সুইটেড ফর সেপারেটিং লিকুইডস উইথ স্মল ডিফারেন্সেস ইন বয়লিং পয়েন্ট, অর্থাৎ যেসব লিকুইডের মধ্যে বা যেসব মিক্সচারের মধ্যে আপনার বয়লিং পয়েন্টের পার্থক্য খুবই কম, সেটার জন্য কোন মেথডটা ইউজ করা হয়। আমরা একটু আগেই দেখলাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করা হয় যেসব লিকুইড মিক্সচারে আপনার উপাদানগুলোর বয়লিং পয়েন্টের পার্থক্য খুবই কম তাদের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অন হোয়াট প্রিন্সিপাল ডাজ স্টিম ডিস্টিলেশন অপারেট। স্টিম ডিস্টিলেশন প্রসেস আসলে কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে অপারেট করে। এটা হচ্ছে অ্যান্সার হবে সি, অর্থাৎ পাসিং স্টিম টু ক্যারি ভোলাটাইল কম্পোনেন্টস টু কন্ডেন্সার। আমরা ছবিতে দেখেছি যে কিভাবে আমাদের স্টিমের
কণাগুলো হচ্ছে সুগন্ধি প্লান্টের মধ্য থেকে আমাদের এসেনশিয়াল অয়েলগুলোকে বের করে এনে আলাদা করে ক্যারি করে নিয়ে আসতেছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাজিওট্রোপ কি? অ্যাজিওট্রোপটা আমরা লেকচারের মধ্যে বলেছি যে অ্যাজিওট্রোপ হচ্ছে একটা এমন একটা কম্পোজিশন ভেপার লিকুইডের যেখানে আসলে ডিস্টিলেশনটা ইনএফেক্টিভ হয়ে যায়, এবং বেসিক্যালি অ্যাজিওট্রোপের সংজ্ঞা হচ্ছে যে এমন একটা হোমোজিনিয়াস সলিউশন, লিকুইড মিক্সচার একটা হোমোজিনিয়াস সলিউশন যাদের নিজস্ব আলাদা বয়লিং পয়েন্ট আছে। তো এখানে উত্তরটা আসলে বি হয়, এবং এও কিছুটা হয় যে লিকুইড মিক্সচার দ্যাট ফর্মস এ হোমোজিনিয়াস সলিউশন, কিন্তু এখানে বয়লিং পয়েন্টের কথা যেহেতু উল্লেখ করা নাই সেজন্য আমরা বি অপশনটা বেছে নিয়েছি, অর্থাৎ মিক্সচার হোয়ার ভেপার এন্ড লিকুইড কম্পোজিশনস আর আইডেন্টিক্যাল, অর্থাৎ ভেপারের কম্পোজিশন এবং লিকুইডের কম্পোজিশনটা কাছাকাছি থাকে। আচ্ছা, এবারে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট টেকনিক ইজ ইউজ টু ব্রেক অ্যান অ্যাজিওট্রোপ এন্ড এনাবল কম্পোনেন্ট সেপারেশন? অ্যাজিওট্রোপকে ভেঙে কম্পোনেন্ট গুলোকে আলাদা করার জন্য কোন টেকনিক ইউজ করা হয়? আমরা দেখেছি এক্সট্রাকটিভ ডিস্টিলেশন নামক একটা প্রসেস আছে, সেটা ব্যবহার করা হয়। 7 নম্বর হচ্ছে হোয়াট ডাজ দ্য টার্ম রিফ্লাক্স রেফার ইন ডিস্টিলেশন? ডিস্টিলেশনের রিফ্লাক্স মানে কি বোঝানো হয়? রিফ্লাক্স মানে হচ্ছে আমরা যে ডিস্টিলেশন প্রসেসে যে ভেপারটা বের হয়ে যাচ্ছে এই ভেপারটাকে আমরা কনডেন্স করে ঠান্ডা করে আবার যদি আমরা কলামে ফেরত এনে ব্যবহার করি, এই টার্মটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় রিফ্লাক্স। আচ্ছা, পেট্রোলিয়াম রিফাইনারির ক্ষেত্রে লার্জ স্কেল অফ সেপারেশন বাই ডিস্টিলেশন ইউজেস হোয়াট কাইন্ড অফ ইকুইপমেন্ট? মানে বড় আকারের ডিস্টিলেশন পেট্রোলিয়ামের ক্ষেত্রে কি ইকুইপমেন্ট ব্যবহার করে? ইকুইপমেন্ট হচ্ছে ফ্র্যাকশনেটিং ডিস্টিলেশন কলাম। আমরা সুন্দর একটা ছবি দেখেছি কিছুক্ষণ আগে, যে লম্বা একটা বড় কলাম ইউজ করা হয় যেখানে বিভিন্ন রকমের টেম্পারেচার থাকে এবং বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা আলাদা আলাদা ভাবে পাই। এরপরে কোশ্চেন দেখেন, হোয়াট আর দ্য টু মেইন প্রসেসেস ইনভলভ ইন ডিস্টিলেশন? ডিস্টিলেশনের মধ্যে মূল দুইটা প্রসেস ইনভলভ, এটা কি কি? এক নাম্বার বি নাম্বার হচ্ছে ডিস্টিলেশন ডিস্টিলেশন এন্ড কন্ডেনসেশন স্টেপস, অর্থাৎ ডিস্টিলেশনের মধ্যে মূল যে দুইটা প্রসেস, একটা হচ্ছে ডিস্টিলিং আর একটা হচ্ছে কন্ডেনসেশন রিফ্লাক্স, অর্থাৎ একটা হচ্ছে আমাদের তাপ দিয়ে জিনিসটাকে ভেপার করা, আবার ভেপারটাকে কন্ডেন্স করা। আচ্ছা, what is the function of porcelain pieces or glass beads in distillation flask? আমরা যে ফ্লাস্কটার মধ্যে তাপ দিয়ে ডিস্টিলেশন করতেছি, এখানে সাধারণত মাঝে মাঝে ইয়া করা হয়, আপনার পাথরের টুকরা বা গ্লাসের টুকরা বা এরকমের শক্ত কোনো এই ধরনের ভারী পদার্থ এটার নিচে দেয়া হয়। কেন দেওয়া হয়? কারণটা হচ্ছে যখন আমরা প্রচুর তাপ দেওয়া হয় নিচের থেকে, বেশ কয়েকটা এটার উপকার আছে। এর মধ্যে একটা হচ্ছে নিচে থেকে যখন তাপ দেওয়া হয় তখন এই বিড গুলো, গ্লাস বিড বলেন বা পোর্সেলিন পিস বলেন, এগুলো আসলে তাপমাত্রা ধরে রাখে এবং তাপমাত্রাকে সুন্দরভাবে ইউনিফর্মলি পুরো সলিউশনের মধ্যে ছড়াই দেয়। এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে এরা বাম্পিং প্রতিরোধ করে, অর্থাৎ আমরা জানি কোনো কিছুকে ফুটাইতে গেলে এটা মাঝে মাঝে লাফ দেয় বা বাম্প করে, তো এই মধ্যে যদি স্টিল বিড বা গ্লাস বিড দেওয়া হয় তখন এই বাম্পিংটা এরা প্রতিরোধ করে। আচ্ছা, এরপর হচ্ছে হুইচ of the following is not separated by distillation? ডিস্টিলেশনের মাধ্যমে নিচের কোন কোন উপাদান সেপারেট করা যায় না? এটা হচ্ছে মিল্ক এন্ড ওয়াটার, দুধ এবং পানি, এটা ডিস্টিলেশনের মাধ্যমে আলাদা করা যায় না। এই মিক্সচারটা ডিস্টিলেশন প্রসেসে আলাদা করা যায় না। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখব প্লেট কলাম। এই পর্যায়ে আমরা প্লেট কলাম নিয়ে আলোচনা করব। প্লেট কলাম হচ্ছে, বা এটাকে ট্রে কলামও বলা হয়, এটা মূলত একটা ডিস্টিলেশন বা অ্যাবজর্পশন বা স্ট্রিপিং এই ধরনের সেপারেশন প্রসেসে ইউজ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট। এখানে বেসিক্যালি হয় কি, আপনার অনেকগুলো হরাইজন্টাল প্লেট, এরকমের প্লেট বা ট্রে একটার উপর আরেকটা করে এরকমের সাজানো রাখা হয় এবং পুরো জিনিসটা, পুরো স্ট্রাকচারটা একটা হাউজিং এর মধ্যে রাখা হয়, একটা মেটাল কেজের মধ্যে রাখা হয়। এবং এতে হয় কি, এই ট্রে গুলো একটার উপরে নিচে থাকার ফলে এই ভেপার লিকুইড কন্ট্যাক্টটা খুব সহজ হয় এবং ম্যাস ট্রান্সফারটা ইজি হয়। তো এটার ডিজাইনের মধ্যে আছে, আমরা এখানে ছবিতে একটা প্লেট কলাম দেখতে পাচ্ছি। এখানে ডিজাইনে আছে হচ্ছে প্রথমে অনেকগুলো ট্রে থাকবে, এই ট্রে গুলাই হচ্ছে মূল কম্পোনেন্ট। এগুলা মূলত বিভিন্ন রকম ডিজাইন থাকে, সিপ থাকে, বাবল ক্যাপ থাকে, ভালভ থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এরা মূলত ফ্লোটা ইনফ্লুয়েন্স করে আর কি। এরপরে হচ্ছে ডাউন কামার থাকে, যেখানে লিকুইড যেটা কন্ডেনসেট হচ্ছে সেটা নিচে নেমে আসার জায়গা। এরপর হচ্ছে কলাম শেল থাকে, অর্থাৎ এই প্লেট গুলাকে চারদিকে ঘিরে থাকার জন্য একটা কার্বন স্টিলের একটা স্ট্রাকচার, এটা কি বলে, টিউবের মতো আর কি, বড় আকার একটা টিউবের মতো থাকে। এরপর হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সাধারণত প্লেট গুলো বা ট্রে গুলো স্টেনলেস স্টিলের তৈরি হয় আর কলাম শেলটা মোটামুটি কার্বন স্টিলের তৈরি হয়। এটার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে প্রথমত মাস ট্রান্সফার, অর্থাৎ ভেপার এবং লিকুইড ফেজটা ট্রে এর মধ্যে মিক্স আপ হয় এবং একটা থেকে আরেকটার মাস ট্রান্সফার হয়, অর্থাৎ ভেপার থেকে লিকুইড হয়, কিংবা লিকুইড যদি নিচের অংশে থাকে তাহলে সেটা প্রেসারে বা টেম্পারেচারে বেশি খাওয়ার কারণে ভেপার হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লো রেট।
প্লেট কলামটা আসলে একটা বড় রেঞ্জের, মানে যেহেতু এটার ডায়ামিটার অনেক বড় হয়, তো এটা একটা ব্রডার রেঞ্জ অফ ভ্যাপার এন্ড লিকুইড ফ্লোটাকে এরা হ্যান্ডেল করতে পারে প্যাকড কলামের তুলনায়। কারণ প্যাকড কলামে সাধারণত যে প্যাকিং যে ম্যাটেরিয়ালটা থাকে সেটার কারণে ফ্লো রেটটা কম হয়ে থাকে আমাদের। আচ্ছা, এরপরে প্রেসার, মডার্ন যে ডিজাইন গুলো সেগুলো সাধারণত প্রেসার ড্রপটা মিনিমাইজ করার মতো এফিসিয়েন্সি দেয়া থাকে, যেটা কারণে এনার্জি এফিসিয়েন্সি বেড়ে যায়। এরপরে প্লেট কলামের জন্য আলাদাভাবে আপনার কুলিং ডিভাইস থাকে, যেটা ওটাকে যেখানে যেই পর্যায়ে কুল করতে হবে, তার নিচের অংশে গরম থাকবে কিন্তু উপরের অংশটা আস্তে আস্তে কুল হবে, এই কুলিং অ্যাপারেটাস গুলো অ্যারেঞ্জ করা থাকে উপরের অংশে। এরপরে প্লেট গুলো ক্লিন করার জন্য আলাদা ব্যবস্থা থাকে, যেটা আসলে প্যাকড কলামের তুলনায় অনেক সহজ, এবং ফাউলিং বা পার্টিকুলার ডিপোজিশনের ক্ষেত্রেও এইসব এই ক্লিনিং পার্টটা অনেক হেল্প করে। এরপরে প্লেটের ডিজাইন গুলো আসলে ডিফারেন্ট টাইপের হয়, যেমন সিভ হতে পারে, ভালভ হতে পারে, বাবল ক্যাপ হতে পারে। এটা আসলে আমি কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করতেছি বা কি ধরনের মিক্সচার আমি আলাদা করার জন্য, সেপারেট করার জন্য ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। কলাম ডায়ামিটার আসলে আমাদের এফিসিয়েন্সি এবং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, আমরা কি পরিমাণ ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতে চাই সেটার উপর ভিত্তি করে কলাম ডায়ামিটার বাড়ানো কমানো যায়। এবং প্লেট স্পেসিংটাও আসলে আমাদের ম্যাস ট্রান্সফার এফিসিয়েন্সিটাকে এফেক্ট করে, এবং কলাম হাইটটাকেও এটা আসলে প্রভাবিত করে। অর্থাৎ কলামের হাইট যদি বেশি হয় তাহলে প্লেটের স্পেসিং বেশি হবে এবং ম্যাস ট্রান্সফারটার জন্য বেশি জায়গা পাবে, খুব সহজে ভেপার থেকে লিকুইড হতে পারবে এবং ভেপারগুলো আলাদাভাবে বের হয়ে যাওয়ার জন্য সময় পাবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্লেট কলামের একটা ক্রস সেকশন, এবং এখানের ভিতরের প্লেটগুলো আসলে কিভাবে থাকে সেটা এখানে দেখানো হচ্ছে। দেখেন, এটা মূলত কি বলে বাবল কাপ ট্রে, অর্থাৎ এটার এই ট্রের উপরে বাবলের মতো বিন্দু বিন্দু থাকে, বাবলের মতো এরকম গোল গলিয়া থাকে, সেইগুলো আবার সেগুলোর জন্য আলাদা আপনার অ্যারেঞ্জমেন্ট থাকে বা সেটার মধ্যে আলাদা মেকানিজম থাকে, যে কারণে আমার ভ্যাপারটা খুব সহজেই এর মধ্য থেকে উঠে গিয়ে কন্ডেনসেট হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা সহজ একটা ক্রস সেকশন এখানে, এবং এটা হচ্ছে এটার আবার 3D একটা প্রেজেন্টেশন আর কি। তো আপনারা ছবিটা সময় নিয়ে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে আমাদের স্যাম্পল কোশ্চেনের মধ্যে আছে যে একটা ফ্র্যাকশনেটিং কলামে টেম্পারেচার কিভাবে নিচ থেকে উপরে ভেরি করে। অর্থাৎ আমরা জানি ফ্র্যাকশনেটিং কলামে নিচের টেম্পারেচার সবসময় বেশি থাকে এবং উপরের টেম্পারেচার আস্তে আস্তে কম হয়। অ্যান্সার হচ্ছে বি। এরপর হচ্ছে যে what is the typical difference in boiling points of two liquids effectively separated by fractional distillation? অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে আমরা যদি দুইটা লিকুইডকে আলাদা করতে যাই, তাদের বয়লিং পয়েন্টের পার্থক্য কতটুকু থাকতে হবে? এটা হচ্ছে লেস দেন 25K, অর্থাৎ 25 কেলভিনের নিচে যদি তাদের বয়লিং পয়েন্টের পার্থক্য হয়, সেক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করতে হবে। এছাড়া 25 কেলভিনের উপরে হলে যে কোনো ধরনের ডিস্টিলেশন আমরা ইউজ করতে পারি। আচ্ছা, হচ্ছে why are beads used inside a fractionating column? ফ্র্যাকশনেটিং কলামের মধ্যে বিডস, বিভিন্ন রকমের প্যাকিং ম্যাটেরিয়াল কেন ইউজ করা হয়? এই প্যাকিং ম্যাটেরিয়াল গুলো মূলত সারফেস এরিয়া দেয়, ভেপার গুলোকে জমাট বেঁধে কন্ডেন্স হওয়ার জন্য পর্যাপ্ত সারফেস এরিয়া প্রোভাইড করে হচ্ছে এই বিডস গুলো। তো এই কন্ডেনসেশনটা যেন ভালোভাবে হয় এবং এই কন্ডেন্সেটটা থেকে আবার যেন মাল্টিপল আপনার ভ্যাপোরাইজেশন কন্ডেনসেশন সাইকেল হতে পারে, এটার জন্য আসলে বিডস গুলো হয়। অর্থাৎ এখানে অ্যান্সার হবে বি। এবারে আমরা একটু সিপ কলাম নিয়ে দেখব। সিপ কলাম হচ্ছে এমন একটা এক্সট্রাকশন বা ডিস্টিলেশন কলাম যেটা মূলত হরাইজন্টাল পারফোরেটেড প্লেট ব্যবহার করে। সিপ ট্রে বলে এগুলাকে। এই ট্রে গুলো ছিদ্র ছিদ্র থাকে এবং হরাইজন্টালি স্ট্যাক করা থাকে, এগুলোকে ব্যবহার করা হয় এবং এর ব্যবহারের মাধ্যমে আমরা লিকুইড এবং ভেপার ফেজের মধ্যে ম্যাস ট্রান্সফার ঘটে, অর্থাৎ সোজা কথায় ডিস্টিলেশন ঘটে। আচ্ছা, সিপ ট্রে গুলো হচ্ছে ট্রে অপশনের মধ্যে, মানে এই ট্রে কলামের যত ধরনের ট্রে আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে সিপ ট্রে। জাস্ট একটা স্টেনলেস স্টিলের ট্রে, এটাকে আপনি ফুটো 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 করে দিলেই হলো। তো এটা মূলত ভেপার ফ্লোটাকে আপওয়ার্ড করতে দেয়, ভেপারটাকে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে উপরে উঠতে দেয়, এবং এই যে ট্রের যে ফ্লোরটা থাকে, অর্থাৎ যে অংশে ফুটা থাকে না, ওই অংশের সাথে ভেপারটা লেগে যেটার বয়লিং পয়েন্ট বেশি সেটা আবার ওখানে বসে লিকুইড হয়ে ওইটার গা বেয়ে নিচে নামতে পারে। তো এটা মূলত ভেপার লিকুইডটাকে ফ্লো হওয়ার জন্য, বা লিকুইডটা উপরে যে ছিদ্র থেকে যে লিকুইডটা বেয়ে উপরে উঠবে না, এটা ঠেকায় মূলত ভেপারের ভেলোসিটি। অর্থাৎ ভেপার যেহেতু ভেপারের গতি বেশি থাকে, বাতাসের গতি বেশি থাকে, স্টিমের গতি বেশি থাকে, তো স্টিম আগে উঠে যায় আর লিকুইডটা আসলে ছিদ্র থেকে নিচেই থাকে সাধারণত। আর যদি স্টিমের বা ভেপারের ভেলোসিটি যদি কম থাকে, তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় উইপিং অকার্স। উইপিং মানে আমরা উইপিং এর অর্থ জানি আমরা কান্না করা, অর্থাৎ এক্ষেত্রে হয় কি লিকুইডটাও ভেপারের সাথে সাথে ওই ছিদ্র দিয়ে উঠে যেতে পারে, এক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি কম হয়।
যাই হোক, এই কলামগুলো মূলত এরা পরিচিত হচ্ছে সিম্পল কনস্ট্রাকশনের জন্য। এদের কনস্ট্রাকশন খুবই সহজ এবং খরচ খুবই কম, আর এটা হচ্ছে যে কোনো ধরনের সেপারেশন প্রসেসের জন্য খুব সহজেই এটাকে একটা কমন চয়েস। কনস্ট্রাকশন ডিটেলস এর মধ্যে আছে হচ্ছে ট্রে থাকবে, ডাউন কামার থাকবে এবং কলাম শেল থাকবে। এছাড়া এর মধ্যে গর্তে যে হোলগুলো থাকে, হোলগুলোর আলাদা ডিজাইন থাকে এবং ওয়্যার থাকে। হোলের সাইজ হয় অ্যাকচুয়ালি 3 থেকে 12.5 মিলিমিটার এবং সবচেয়ে পার্টিকুলারলি কমন হচ্ছে 5 মিলিমিটার। মানে একটা হোলের আপনার ডায়ামিটার হয় সাধারণত 5 মিলিমিটার। আমরা এখানে মূলত একটা আপনাদের দেখতে পাচ্ছি, কি বলে, একটা সিভ কলামের একটা ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখেন, এটা হচ্ছে টপ রিমুভেবল ম্যানওয়ে। এখান থেকে এই জায়গাটা রিমুভ করা যায় এবং এখান থেকে করা যায়। আচ্ছা, টিপিক্যাল রিং সাপোর্ট, এটা হচ্ছে এই ট্রের পাশে একটা স্টিলের রিং থাকে, যেটা ওই ট্রেটাকে ধরে রাখার জন্য সাপোর্ট হিসেবে কাজ করে। এবার হচ্ছে একটা বিমের মাধ্যমে, এখানে একটা বিম থাকে, যে বিমগুলো হচ্ছে ট্রের ডায়ামিটার যেহেতু অনেক বড় হয় এবং ট্রেগুলো যদি পাতলা ম্যাটেরিয়ালের হয় এবং এর মধ্যে ছিদ্র ছিদ্র থাকে, তো সেগুলো আসলে নড়বড়ে হয়, এটা সাপোর্ট দেওয়ার জন্য একটা বিম থাকে। এরপরে হচ্ছে এগুলো পারফোরেটেড থাকে, ছিদ্র ছিদ্র থাকে, যেন আমরা কি বলে ব্যাপারটা এখান থেকে বেয়ে উপরে উঠতে পারে। এরপর এটার নাম হচ্ছে পারফোরেটেড শাওয়ার ট্রে, মানে এটা হচ্ছে ছিদ্র ছিদ্র থাকে, এবার এখান থেকে যেন লিকুইডটা নিচে নামতে পারে, শাওয়ারিং হতে পারে, সেটা হয়। এরপর স্পেশাল সাপোর্টিং রিং, এটা আবার আলাদাভাবে একটা সাপোর্ট রিং এখানে দেয়া আছে। এখানে হচ্ছে ডিস্ক অর অ্যাকুমুলেটর ট্রে অ্যান্ড ট্র্যাপস, seal pan and draw of boxes fabricated to your own design specification, মানে নিজস্ব ডিজাইন অনুসারে আপনি যেই ধরনের ম্যাচ ট্রান্সফার করতে চান সেই ডিজাইন অনুযায়ী এটাকে ডিজাইন করে আমরা এই ট্রেটা ইউজ করি, যে উপর থেকে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটাকে হ্যান্ডেল করার জন্য বা লিকুইডটা বের করে নিয়ে আসার জন্য স্পেশালি ডিজাইন করা যায়। এটা হচ্ছে উইয়ার ফিক্সড অর অ্যাডজাস্টেবল পার স্পেসিফিকেশন অ্যাজ রিকোয়ার্ড, মানে এটা হচ্ছে এই জায়গাটা, এই যে অংশটা ট্রের, এই জায়গাটার নাম বলে উইয়ার, এটাকে ফিক্সড রাখা যায় অথবা অ্যাডজাস্টেবলও রাখা যায়, কম বেশি করা যায়। এরপর এখানে আছে ডাউন কামার, অর্থাৎ যেটা আপনার যেই লিকুইড ব্যাপারটা অলরেডি লিকুইড হয়েছে সেটাকে সরাই নেওয়ার জন্য একটা পাইপ জাতীয়। এরপর হচ্ছে টপ এবং বটম রিমুভেবল ম্যানরে। এরপরে লাস্টে হচ্ছে ভেরিড বিম ডিজাইন ফ্যাব্রিকেটেড টু মিট স্পেসিফিক ডিমান্ডস, মানে এই ধরনের বিভিন্ন রকমের বিম ডিজাইন থাকতে পারে। এখানে একটা বিম আছে আপনারা দেখেছেন, আবার এখানে আবার ভিন্ন রকমের একটা বিম ডিজাইন, অর্থাৎ আমাদের কাজটা হাসিল করার জন্য যেই ধরনের বিমের ডিজাইনটা পারফেক্ট হবে সেটা ব্যবহার করা। এটা মূলত আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে সিভ কলামটা কি রকমের হয় আর সিভ কলামের ট্রেটা কি রকমের হয়, সেই ট্রেটার জন্য এখানে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানো আছে, আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন, মানে ট্রের ডিজাইনটা বা ট্রের গঠনটা কিরকম হয়, আপনাদের একটা পরিষ্কার আইডিয়া দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। এ পর্যায়ে সিভ কলাম নিয়ে, সিভ ট্রে নিয়ে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দেখবো, যেমন হোয়াট ইজ অ্যানাদার কমন নেম ফর সিভ ট্রে। সিভ ট্রের অন্য একটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে পারফোরেটেড ট্রে। যেহেতু এগুলো ছিদ্র ছিদ্র থাকে এই জন্য এগুলোর নাম হচ্ছে পারফোরেটেড ট্রে। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট ইফেক্ট ডাজ এ প্রপারলি ইনস্টলড সিভ ট্রে ইম্পার্ট টু দ্য ভেপার ফ্লো থ্রু পারফোরেশন, মানে ছিদ্র দিয়ে যখন সিভ ট্রেটা ইনস্টল করা হয় তখন এটা একটা মাল্টি অরিফিস ইফেক্ট তৈরি করে। মানে আপনারা জানেন অরিফিস থেকে, অর্থাৎ কোনো চিকন নল থেকে যে আমাদের যখন লিকুইড ওঠে, একটা লিকুইড থাকলে সেটা একটা হাইটে উঠে যায়, এরকমের যেহেতু অনেকগুলো ছিদ্র থাকে এটা একটা মাল্টি অরিফিস ইফেক্ট তৈরি করে, যেটার কারণে ব্যাপারটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে পারে, মানে সব জায়গা থেকে সমানভাবে ব্যাপার ওঠে। এর ফলে উইপিং বা ওই যে এক জায়গা থেকে বেশি ওঠার কারণে যে পরে দ্রুত কন্ডেন্সেট হওয়াটা, এই ধরনের ইফেক্ট গুলো কম হয়। এরপর হচ্ছে সিভের টিপিক্যাল ডায়ামিটার কত আপনারা দেখেছেন, অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ 3 থেকে 12.5 মিলিমিটার, যার মধ্যে 5.5 মিলিমিটারটা হচ্ছে পার্টিকুলারলি কমন। আচ্ছা, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট এফিসিয়েন্সি ইন্ডাস্ট্রিয়াল ট্রেস ইজ অ্যাকুরেট বেসড অন রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন। রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন অনুযায়ী, মানে বাস্তব ক্ষেত্রে আসলে সিভ ট্রেটা কতখানি এফিসিয়েন্ট, মূল প্রশ্ন হলো এটা। তো সিভ ট্রে গুলো মূলত টিপিক্যালি 50% এফিসিয়েন্ট, অর্থাৎ আমরা যেই মিক্সচারটা নিব সেটা 50% মোটামুটি একবারে আলাদা করা যায়। আবার এটার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এটাকে আবার রিফ্লাক্স বা আবার নতুন করে ট্রের মধ্যে থেকে চালনা করতে হয়। এটা আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অ্যানেকডোটাল রিপোর্ট গুলো থেকে আমরা এই সাজেশনটা পাই যে মোটামুটি 50% এফিসিয়েন্সি হচ্ছে এটার জন্য প্র্যাকটিক্যাল।
আচ্ছা, এবার আমরা আসি ম্যাকেপথিয়াল মেথড। ম্যাকেপথিয়াল মেথডটা হচ্ছে একটা গ্রাফিক্যাল টেকনিক যেটা মূলত আপনার ডিস্টিলেশন কলাম, ফ্র্যাকশনেশন ডিস্টিলেশন কলামটাকে ডিজাইন করার জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয়। এটা মূলত আপনার একটা ফ্র্যাকশনেটিং কলাম ডিজাইন করার জন্য অনেকগুলা ট্রে থাকে, অনেকগুলা পার্ট থাকে, এগুলোকে ডিজাইন করা খুব একটা কমপ্লেক্স ক্যালকুলেশন। তো আমরা যদি এটাকে এই গ্রাফের মধ্যে এই গ্রাফটা এই মেথডটা ইউজ করি তাহলে আমরা খুব সহজেই এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো যে আমাদের এটা নির্দিষ্ট কাজের জন্য কতখানি কলাম হাইট দরকার, কতগুলো ট্রে দরকার, এগুলো। তো এটা মূলত এই যে বিভিন্ন রকমের বাইনারি মিক্সচার সেপারেট করার জন্য যে কমপ্লিকেটেড একটা ক্যালকুলেশন করতে হয় সেটাকে খুব সহজ করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখায় সেপারেশন প্রসেসের, এবং এটাকে আসলে কতগুলো ট্রে আমাদের থিওরিটিক্যালি লাগবে সেই ট্রের সংখ্যাটা নির্ণয়টা সহজ করে দেয়। তো আপনারা এখানে এখানে ইয়াটা দেখছেন, ছবিটা দেখতেছেন যে এখানে আমরা এই যে x2 এবং y3 এই দুইটা যে স্টেজ, একটা হচ্ছে ভেপার স্টেজ, একটা লিকুইড স্টেজ। তো এই দুইটা স্টেজের মধ্যে আমাদের কতগুলো ট্রে লাগবে বা কতগুলো এখানে ট্রে ইউজ করতে হবে সেইটা আমার দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে এই যে কত y3 এবং x2 এর মধ্যে কতগুলো ট্রে লাগবে সেটা আমি এই গ্রাফ থেকে আমি বের করে দেখতে পারি আর কি। আচ্ছা, ম্যাকেপথিয়াল মেথডের অ্যাজাম্পশন গুলো কি কি আমি একটু বলি। যে ম্যাকেপথিয়াল মেথডটা মূলত কিছু আগাম কিছু অ্যাজাম্পশন করে ফেলে, মানে অগ্রিম কিছু সে সিদ্ধান্ত নেয় বা অগ্রিম কিছু জিনিস ধারণা করে নেয়, সেটার উপর বেস করে সে ডিজাইনটা করে দেয়। তো কি কি অ্যাজাম্পশন? প্রথমত হচ্ছে মোলার ওভারফ্লোটা কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ মোলার ফ্লো রেট অফ লিকুইড অ্যান্ড ভেপার এটা কনস্ট্যান্ট থাকতে হবে প্রত্যেকটা সেকশনের মধ্যে। এই ফ্লো রেটটা কম বেশি হতে পারবে না। বাস্তবে কিন্তু আসলে কম বেশি হয়, কিন্তু আমরা ওই যে সূত্রের খাতিরে বা থিওরির খাতিরে আমরা কিছু জিনিস কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। 2 নম্বরে হচ্ছে রিলেটিভ ভোলাটিলিটি, মানে ভেপার প্রেসার অথবা দুইটা কম্পোনেন্টের যে ভেপার প্রেসারের রেশিও, এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট থাকতে হবে, এটা ধরে নেওয়া হয়। মানে এদের বয়লিং পয়েন্টটা কম্পোজিশনের সাথে সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে না। মানে এদের কম্পোজিশন যদি কম বেশি হয়, কোনটা 30% থেকে যদি 60% যায়, কোনটা যদি 70% থেকে 40% নেমে আসে, তাহলে ভেপার প্রেসারটা কম বেশি হবে না। আচ্ছা, তারপর হচ্ছে নেগলিজিবল হিট ইফেক্ট, মানে হিট লস এবং মিক্সিং এর হিটটা আসলে নেগলিজিবল ধরা হয়। যে পরিমাণ হিট লস হবে এটা আমরা হিসেবের বাইরে রাখি। এর ফলে হয় কি, আসলে এনার্জি ব্যালেন্স করাটা সহজ হয়। কিন্তু অ্যাকচুয়ালি তো বাস্তবের যখন ক্যালকুলেশনে আসবেন তখন তো সবগুলোই ক্যালকুলেশনে আসতে হবে, এটা জাস্ট একটা প্রাইমারি ক্যালকুলেশন বা প্রাইমারি অ্যাসাম্পশন। এরপর হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেজেস, অর্থাৎ প্রত্যেকটা ট্রে কলামের মধ্যে প্রত্যেকটা ট্রেকে ধরা হয় একটা ইকুইলিব্রিয়াম স্টেজ, অর্থাৎ প্রত্যেকটা একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, ভেপার এবং লিকুইড ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। এবং যখন ভেপার এবং লিকুইড ট্রেটা পাস করে পরেরটায় যাবে তখন তাদের মধ্যে একটা সাম্য অবস্থা থাকবে, এটা ধরে নেওয়া হয়। তো আমরা এবারে দেখবো ম্যাকেপথিয়াল মেথডের যে গ্রাফটা, মূল যে চিত্রটা সেটা আমরা দেখতেছি এখানে। এখানে আমাদের সবুজ লাইনটা চিহ্নিত করতেছে হচ্ছে রেকটিফাইং সেকশন, আর গোলাপি লাইনটা চিহ্নিত করতেছে হচ্ছে আমাদের স্ট্রিপিং সেকশন, আর কিউ লাইন চিহ্নিত করতেছে হচ্ছে আমাদের নীল লাইনটা, এটা হচ্ছে আমাদের কিউ লাইন দেখাচ্ছে। আর এখানে আমরা ভেপার লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন হচ্ছে এইটা, আর এখানে আমরা দেখতেছি যে কয়টা আমাদের ট্রে লাগবে। আমরা এখানে দেখতেছি আমাদের এখানের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের একটা 6টা টোটাল ট্রে এখানে আমরা হিসাব করে বের করেছি। এর মধ্যে এই লাইনটা নির্দেশ করে হচ্ছে বটম কম্পোজিশন, এই লাইনটা হচ্ছে ফিড কম্পোজিশন, অর্থাৎ আমরা যেখান থেকে মিক্সচারটা দিব সেখানের কম্পোজিশনটা হচ্ছে এই লাইনটা। আর একদম ট্রের নিচে, মানে ট্রের একদম নিচের অংশে যেখানে লিকুইডটা থাকবে বা বটম ম্যাটেরিয়াল থাকবে, সেইখানে আমাদের লিকুইড এবং ভেপারের কম্পোজিশন এখানে নির্দেশ করা হয়। আর এখানে হচ্ছে একদম মাথায় নির্দেশ করা হচ্ছে ডিস্টিলড কম্পোজিশন, অর্থাৎ আমরা যখন ডিস্টিলড হয়ে পদার্থটা বেরোয় আসবে তখন এটার কম্পোজিশন কি হবে, এটার মধ্যে কতখানি মিক্সচার থাকবে, কতখানি পিওর মিক্সচার থাকবে, আর কতখানি মিক্সড অংশ থাকবে, এটা নির্ণয় করা হয়। আচ্ছা, এবার ম্যাকেপথিয়ালের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা একটু দেখি। ম্যাকেপথিয়াল মেথড ইনভলভস প্লটিং অপারেটিং লাইনস এন্ড ইকুইলিব্রিয়াম কার্ভস ইন এ মোল ফ্র্যাকশন ডায়াগ্রাম, অর্থাৎ এক্স এক্সিস ভার্সেস ওয়াই এক্সিস ভার্সেস এক্স এক্সিস। এখানে ওয়াই হচ্ছে ভেপার আর এক্স হচ্ছে লিকুইডের মোল ফ্র্যাকশন। ওয়াই হচ্ছে ভেপারের মোল ফ্র্যাকশন, এক্স হচ্ছে লিকুইডের মোল ফ্র্যাকশন। তো এই দুইটার মধ্যে, এই দুইটার মাঝখানে হচ্ছে আমরা অপারেটিং লাইনগুলোকে বা ইকুইলিব্রিয়াম কার্ভগুলোকে আমরা প্লট করতেছি। অপারেটিং লাইন কি কি আছে এখানে? অপারেটিং লাইন হচ্ছে রিপ্রেজেন্টস দ্য ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর রেকটিফাইং and stripping sections of the column. These are straight lines due to the constant molar overflow assumption. অর্থাৎ অপারেটিং যে লাইনগুলো সেগুলো হচ্ছে একদম স্ট্রেট লাইন হবে এবং এগুলো মূলত রেকটিফিকেশনের জন্য, রেকটিফিকেশন বা স্ট্রিপিং সেকশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইকুইলিব্রিয়াম কার্ভ হচ্ছে
ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম ডাটাটাকে বাইনারি, যদি মিক্সচারটা যদি বাইনারি হয় অর্থাৎ দুইটা জিনিসের মিক্সচার হয়, দুইটা উপাদানের, সেক্ষেত্রে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম ডাটাটা বিভিন্ন অপারেটিং প্রেশার যে আছে সেটার উপর ভিত্তি করে এই কার্ভটা প্রেজেন্ট করে। আর হচ্ছে এটা আসলে ইকুইলিব্রিয়ামের মধ্যে ভ্যাপারের কম্পোজিশনটাও, ভ্যাপার এবং লিকুইড উভয়ের কম্পোজিশনটাও কিন্তু এটা প্রকাশ করে। আচ্ছা, কিউ লাইনটা হচ্ছে মূলত স্টেট অফ দ্য ফিড স্ট্রিম, অর্থাৎ আমি যেই স্ট্রিমটা দিচ্ছি, যেই মিক্সচারটা দিচ্ছি সেইটার কি অবস্থা, সেটা কি অবস্থায় আছে, লিকুইড আছে, ভ্যাপার আছে নাকি অন্য অবস্থায় আছে, সেটা রিপ্রেজেন্ট করে। এবং এটা মূলত ফিড লোকেশন ডিটারমিন করার জন্য ব্যবহার করা হয়। আপনারা জানেন যে আসলে কলামের কোন জায়গা থেকে আমি ফিডটা দিব, মানে আমাদের যে ইনপুটটা দিব, যে ম্যাটেরিয়ালটা ইনপুট সেপারেট করতে হবে, সেটা ইনপুট দিব কোন জায়গা থেকে, সেটা কিন্তু নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি একদম নিচের অংশে যেখানে টেম্পারেচার সবচেয়ে বেশি সেখানে ইনপুট দিব, নাকি মাঝামাঝি দিব, নাকি উপর থেকে একদম দিব? তো এইটা নির্ণয় করার জন্য আমাদের কিউ লাইনটা জরুরি। তো আপনারা এই স্লাইডটার সাথে আগের স্লাইডটা মিলিয়ে যদি লাইনগুলো একটু মিলিয়ে দেখেন তাহলে আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এখানকার কোশ্চেন গুলোর মধ্যে আছে হচ্ছে যে which of the following is a key assumption in the McCabe-Thiele method? McCabe-Thiele মেথডের মধ্যে কি অ্যাজাম্পশন বা মূল অ্যাজাম্পশনটা কি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট মোলার ওভারফ্লো। আমরা জানি যে কিছু কিছু অ্যাজাম্পশন করে নিতে হয় McCabe-Thiele মেথডের ক্ষেত্রে, এর মধ্যে একটা হচ্ছে মোলার ওভারফ্লোটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, এবার ইফ দ্য ফিড এন্টার্স দ্য ডিস্টিলেশন কলাম এজ এ স্যাচুরেটেড ভ্যাপার, মানে কিউ যদি 0 হয়, অর্থাৎ ফিডটা যদি ডিস্টিলেশন কলামে একদম শুরু থেকেই দেয়া হয়, তাহলে কিউ লাইনের স্লপটা কি হবে? এখানে কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। অর্থাৎ যখন কিউ সমান সমান যদি 0 হয়, সেক্ষেত্রে এটা হবে হরাইজন্টাল লাইন, সম্পূর্ণভাবে আনুভূমিক। আচ্ছা, দ্য স্লোপ অফ কিউ লাইন ইজ 0 রিপ্রেজেন্টিং এ হরাইজন্টাল লাইন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আন্ডার হোয়াট কন্ডিশন ডু দ্য রেকটিফাইং এন্ড স্ট্রিপিং লাইনস কোইনসাইড উইথ দ্য ডায়াগোনালস, মানে এক্স ওয়াই এর সাথে, অর্থাৎ আমাদের যে অক্ষগুলো, এই অক্ষগুলোর সাথে কোন জায়গায় রেকটিফাইং এবং স্ট্রিপিং লাইনটা কোইনসাইড করবে, মানে একত্রিত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টোটাল রিফ্লাক্সের ক্ষেত্রে, অর্থাৎ টোটাল যে আমাদের ডিস্টিলেট হচ্ছে, যেটা আমাদের বাষ্প হয়ে আসছে, সেই টোটালটাই যদি আমি রিফ্লাক্স করে আবার ফিডের মধ্যে দেই, সেক্ষেত্রে আমাদের এই রেকটিফাইং লাইন এবং স্ট্রিপিং লাইনটা এই ডায়াগোনাল দুটোর সাথে আমাদের মিলে যাবে আর কি। আচ্ছা, এরপর যে আমরা আরেকটা আসি হচ্ছে এনথালপি কনসেন্ট্রেশন মেথড। এটাও একটা পদ্ধতি যেটা মূলত আমাদের ওই কি বলে ফ্র্যাকশনেটিং কলামটা কিভাবে ডিজাইন করা হবে সেটা অ্যানালাইজ করার জন্য ইউজ করা হয়। এটাকে পঞ্চন-সেভারিক মেথডও বলা হয়। তো এটা মূলত লিকুইড সেপারেশনের যে ফ্র্যাকশনেটিং কলাম ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা মূলত এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রামকে ব্যবহার করে এবং কতগুলো থিওরিটিক্যাল ট্রে থাকবে এটা ক্যালকুলেট করার জন্য এটা ইউজ করা হয়। তো এবং এটা কলামের অপারেটিং কন্ডিশন অপটিমাইজ করার জন্য ইউজ করা হতে পারে, যে কলামের অপারেটিং কন্ডিশন, অপারেটিং প্রেসার, অপারেটিং টেম্পারেচার কত হবে সেটা ইউজ করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে কি কনসেপ্ট গুলো হচ্ছে, প্রথমে এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম আঁকা হয়। এই ডায়াগ্রামটা মূলত একটা লিকুইড অথবা ভ্যাপার মিক্সচারের এনথালপিটাকে প্লট করে কিসের এগেইনস্টে, এটার কম্পোজিশনের এগেইনস্টে, অর্থাৎ এটার মোল ফ্র্যাকশন কত আছে সেই মোল ফ্র্যাকশনের এগেইনস্টে আমি এটার এনথালপিটাকে প্লট করতেছি। প্লট করার ফলে কি হয়, এটা যদি স্যাচুরেটেড লিকুইড বা ভ্যাপার লাইন থাকে সেটাও ইনক্লুড করে, এটা যদি ইকুইলিব্রিয়াম টাই লাইন থাকে সেগুলো কানেক্ট করে, এবং আলটিমেটলি হচ্ছে লিকুইড এবং ভ্যাপার ফেজের যে কোএক্সিস্টিং ব্যাপারটা এটাকেও কানেক্ট করতে পারে। আচ্ছা, এরপর যে আসে অপারেটিং লাইন। অপারেটিং লাইনগুলো হচ্ছে মূলত ম্যাস এবং এনথালপি ব্যালেন্সটা, অর্থাৎ টোটাল যে এই যে সেকশনটা আমার কলমটা, এটার মধ্যে বিভিন্ন রকমের ম্যাস এবং এনথালপি ব্যালেন্সটাকে এই অপারেটিং লাইনটা রিপ্রেজেন্ট করে। এখানে আমি হচ্ছে এই ডায়াগ্রামের অ্যামোনিয়া কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমি একটা এনথালপি কনসেন্ট্রেশন মেথডের একটা ডায়াগ্রাম দেখতেছি, এবং এটা দেখতে পাচ্ছেন আপনার একপাশে হচ্ছে এনথালপি আছে উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, আর নিচের দিকে হচ্ছে অ্যামোনিয়া, নিচের এক্স অক্ষ বরাবর আছে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন, এবং বিভিন্ন চাপে কি কি হয় এটা দেখতে পাচ্ছি আমরা। তো এনথালপি কনসেন্ট্রেশন মেথডের আরেকটা আছে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ট্রে, মানে কতগুলো ট্রে আমার কলামের মধ্যে দরকার হবে। তো প্রত্যেকটা ট্রে মূলত একটা করে ইকুইলিব্রিয়াম স্টেজ করে, মানে রিপ্রেজেন্ট করে, যেখানে আসলে লিকুইড ধরে নেওয়া হয় যে ভ্যাপার এবং লিকুইড গুলা ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে, সাম্যাবস্থায় আছে। এবার হচ্ছে রিফ্লাক্স রেশিও, অর্থাৎ
লিকুইড যেটা আমার রিফ্লাক্স হবে, অর্থাৎ যেটা আমার ডিস্টিলেট হয়ে লিকুইডটা আছে, যেটা লিকুইডের যে অংশটা আমি নতুন করে রিফ্লাক্স করব, সেইটার প্রোডাক্টটা হচ্ছে এবং কতখানি লিকুইড আমি আলাদা করে নিব, এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে এখান থেকে ডিটারমিন করা যায়। আচ্ছা, অ্যানালাইসিসের স্টেপগুলো কি কি? একটা হচ্ছে কনস্ট্রাক্ট এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রাম। প্রথমে এনথালপি, একটা স্যাচুরেটেড লিকুইডের এনথালপি এবং এটার কি বলে ফাংশন ফ্র্যাকশনকে, অর্থাৎ মোলার ফ্র্যাকশনকে আমরা কম্পোজিশন হিসেবে এটাকে প্লট করা হয় এক্স এবং ওয়াই এগেইনস্টে, এবং এটার ইকুইলিব্রিয়াম টাই লাইনটাও প্লট করা হয়, যার ফলে আমরা একটা এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রাম পেতে পারি। এরপর হচ্ছে লোকেট ফিড এন্ড প্রোডাক্ট পয়েন্ট, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে এনথালপির মাধ্যমে এবং ফিডের কম্পোজিশনের মাধ্যমে আমরা বের করব যে কোন জায়গা থেকে আমরা ফিডটা ইন্ট্রোডিউস করতে পারি। এরপরে হচ্ছে এবং টপ এবং বটম প্রোডাক্ট, যেটা অর্থাৎ টপে আমাদের ডিস্টিলড হয়ে যেটা বের হচ্ছে সেটা, এবং একদম নিচে যেটা আমাদের বটম প্রোডাক্ট থাকতেছে, এই দুইটার কম্পোজিশনও আমরা এখান থেকে নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে ড্র অপারেটিং লাইন, অর্থাৎ এই দুইটার মধ্য থেকে আমাদের এনথালপি ডায়াগ্রামের থেকে ফিড লাইন এবং প্রোডাক্ট পয়েন্ট, যেখানে আমি ইনপুট দেব, যেখান থেকে আউটপুট নিব, এই দুইটার মাঝখানে একটা পয়েন্ট হবে অপারেটিং লাইন, যেটা হচ্ছে স্ট্রিপিং সেকশনকে এবং এনরিচিং সেকশন এবং স্ট্রিপিং সেকশন, এই দুইটাকে একত্রে এঁকে এটার মাঝখানে কানেক্ট করতে হবে, যার ফলে ফিড, প্রোডাক্ট এবং রিফ্লাক্স পয়েন্টগুলো একত্রে কানেক্টেড হবে। আচ্ছা, গেল। এরপর হচ্ছে থিওরিটিক্যাল ট্রে গুলো আমার ডিটারমিন করতে হবে, অর্থাৎ যে থিওরিটিক্যাল আমাদের লাইনগুলো এঁকেছি, অপারেটিং লাইন এবং ইকুইলিব্রিয়াম কার্ভের মাঝখানে যে লাইনগুলো এঁকেছি, লাইনগুলোর মাধ্যমে আমরা কি করব, থিওরিটিক্যাল ট্রের সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, গেল। এরপর হচ্ছে অপটিমাইজ রিফ্লাক্স রেশিও, অর্থাৎ রিফ্লাক্স রেশিওটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ রিফ্লাক্স এবং আমাদের যে ডিস্টিলেট বের হচ্ছে এই দুইটার যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা অপটিমাইজ করে বা কম বেশি করে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো যেখানে আমার কি বলে এনার্জি কনজাম্পশন সবচেয়ে কম হবে এবং প্লেটের সংখ্যা সবচেয়ে কম প্রয়োজন হবে, অর্থাৎ সবচেয়ে কম সংখ্যক ট্রের প্রয়োজন হবে। আমরা এনথালপি কনসেন্ট্রেশন মেথডের বিস্তারিত পড়ার জন্য আমরা নিচে একটা লিঙ্ক প্রোভাইড করেছি, আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে, এখানে হচ্ছে একটা পিডিএফ আছে, তো আপনারা এখানে ক্লিক করলে একটা বই পাবেন এবং একটা পিডিএফ লেকচার পাবেন, এবং এখানে বিস্তারিত এটা সম্পর্কে আরো যদি ডিটেলস জানতে চান, ডিটেলস আছে। আচ্ছা, এখান থেকে কি কি স্যাম্পল কোশ্চেন হতে পারে? একটা হচ্ছে এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রাম, এটা স্ট্রেট লাইন উইথ এ নেগেটিভ স্লোপ রানিং ডাউন দ্য প্লট ইজ নোন অ্যাজ ডিউ লাইন, মানে এর মধ্যে একটা স্ট্রেট লাইন আছে যেটা নেগেটিভ স্লোপে নিচের দিকে যাচ্ছে, এটার নাম হচ্ছে ডিউ লাইন বলা হয়। তারপর হচ্ছে এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রামে কোন লাইনটা ডিউ লাইনটাকে বয়েলিং লাইনের সাথে যুক্ত করে? এটা হচ্ছে আইসোথার্মাল লাইন বলে একটা লাইন আছে, এটা ডিউ লাইনকে বয়েলিং লাইনের সাথে যুক্ত করে। এরপর হচ্ছে এনথালপি কনসেন্ট্রেশন ডায়াগ্রামে 100% লিকুইড কনসেন্ট্রেশন যেই লাইনটা করে সেটার সেকেন্ডারি কম্পোনেন্ট কি হতে পারে? এর সেকেন্ডারি কম্পোনেন্ট হচ্ছে রাইট ভার্টিক্যাল অ্যাক্সিস, অর্থাৎ আমাদের ডান পাশের যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা, এটা মূলত করেসপন্ড করে যে 100% সেকেন্ডারি যে সলিউশনটা সেটা 100% লিকুইড হবে, এটা ডিটারমাইন করে যখন আমাদের রাইট ভার্টিক্যাল অ্যাক্সিস এর সাথে অ্যালাইন হয়। আচ্ছা, within enthalpy concentration diagram, if you trace an isothermal line to its intersection with the dew line and then move vertically down, you can determine the, অর্থাৎ আমি যদি আইসোথার্মাল লাইনটা ট্রেস করি এবং এটার সাথে ডিউ লাইনের ইন্টারসেকশনটা বের করি এবং এখান থেকে যদি খাড়াভাবে নিচের দিকে নামতে থাকি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে ভেপার ফেজের কম্পোজিশন পাবো, ঠিক আছে? আচ্ছা, ডিউ লাইনের নিচে, আর যদি উপরে যাই তাহলে আমরা পাবো লিকুইড ফেজের কম্পোজিশন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে as the temperature increases isothermal lines in the enthalpy concentration diagram shift toward, অর্থাৎ টেম্পারেচার বাড়লে এনথালপি কনসেন্ট্রেশনের যে আইসোথার্মাল লাইনটা এটা কোন দিকে শিফট করে? এটা শিফট করে হচ্ছে লেসার কনসেন্ট্রেশনের দিকে, অর্থাৎ যেখানে কনসেন্ট্রেশন কম থাকে সেই দিকে শিফট করে। আমরা শুরুর দিকে কনসেন্ট্রেশন কম, এইদিকে শিফট করবে। আচ্ছা, এরপরে আসি আমরা বেসিক থিওরি অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, বিশেষ করে এমসিকিউ কোশ্চেন আসে। তো এটার বেসিক থিওরিটা কি? মূলত রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন সিস্টেমের মূলত এটার প্রিন্সিপাল হচ্ছে হিট ট্রান্সফার, অর্থাৎ আমরা যদি আরো স্পেসিফিক হতে চাই তাহলে একটা কুলার জায়গা থেকে, একটা শীতল জায়গা থেকে একটা উষ্ণ জায়গায় যে হিট ট্রান্সফার বা তাপমাত্রা ট্রান্সফার, এটা হচ্ছে আমাদের এটার মূল
এয়ার কন্ডিশনিং এর মূল থিওরি। এটা কিন্তু আসলে আমাদের সাধারণ যে হিট ফ্লো সেটার সাথে কাউন্টার ইনটুইটিভ, অর্থাৎ এটা সাধারণ ফ্লোর সাথে মানায় না। কারণ আমরা সাধারণত জানি গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় তাপ হয়, পাস হয়, তাই না? কিন্তু আমরা করতেছি কি উল্টাটা, অর্থাৎ আমরা শীতল জায়গা থেকে উষ্ণ জায়গায় তাপ হিট পাস করতেছি। এটাই হচ্ছে মূলত আমাদের মানে টেকনোলজির বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা কিভাবে অ্যাচিভ করা যায়? এটা মূলত আমরা অ্যাচিভ করতে পারি এটা রেফ্রিজারেশন সাইকেলের মাধ্যমে, যেটা আসলে রেফ্রিজারেন্ট নামক একটা পদার্থ ইউজ করবে, যেই পদার্থটা হিটটাকে রিলিজ করবে এবং হিটটাকে অ্যাবজর্ব করবে এবং হিটটাকে রিলিজ করবে। তো সে এক জায়গায় কুল জায়গা থেকে হিটটাকে অ্যাবজর্ব করবে, সেটাকে হট জায়গায় রিলিজ করবে। এর ফলে হটার প্লেসটা আস্তে আস্তে কোল্ড হবে। এটা মূলত মূল কাহিনী আর কি, বা মূল প্রসেস। তো এখানে আমাদের কি বলে রেফ্রিজারেশন সাইকেলের টোটাল 4টা বেসিক কম্পোনেন্ট আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে ইভাপোরেটর, 2 নম্বরে হচ্ছে কম্প্রেসর, 3 নম্বরে হচ্ছে কন্ডেন্সার এবং 4 নম্বরে হচ্ছে এক্সপানশন ভালভ। অর্থাৎ আমাদের প্রথম শুরু হয় ইভাপোরেটর দিয়ে। ইভাপোরেটরে লো প্রেসার থাকে এবং গরম তাপমাত্রার গ্যাস থাকে, অর্থাৎ গরম গ্যাস থাকে। এখানে গ্যাসের তাপমাত্রা বেশি থাকে, প্রেসার কম থাকে। এখান থেকে গ্যাসটাকে আমরা কম্প্রেসারের মধ্যে পাঠাই। কম্প্রেসারে হচ্ছে প্রেসার হাই থাকে এবং গ্যাসের টেম্পারেচারও কিছুটা হাই থাকে। এরপরে হচ্ছে কন্ডেন্সারে যখন যায় তখন টেম্পারেচার কমে যায় কিন্তু প্রেসারটা বেড়ে যায়। এবার এক্সপানশন ভালভে গেলে প্রেসার আবার লো হয়ে যায় এবং টেম্পারেচারও এখানে লো হয়। এর ফলে আমাদের রেফ্রিজারেশন অ্যাচিভ হয়, অর্থাৎ এই এরিয়াতে আমাদের রেফ্রিজারেশন অ্যাচিভ হয়। আচ্ছা, এখানে আমরা একটা কি বলে রেফ্রিজারেশন সাইকেলের আমরা টোটাল একটা ভিডিও টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের ওই আগে যে আমি স্কিমেটিক যে ডায়াগ্রামটা দেখাইলাম আপনাদের, সেটারই আসলে একটা মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সরি এটা সেটারই একটা ভিডিও রিপ্রেজেন্টেশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার টেম্পারেচার কম, এখানে টেম্পারেচার বেশি। এটা হচ্ছে কম্প্রেসর, এটা সাকশন লাইন, এটা ডিসচার্জ লাইন, এটা হচ্ছে এক্সপানশন ভালভ। এখান থেকে এসে এই জায়গাটা আমাদের কুল হয় এবং এই জায়গাটা আমাদের হট হয়ে যায়। আচ্ছা, আর এই দুইটা কুল এবং হট, এটার মাঝখানে হচ্ছে আমাদের থাকে কম্প্রেসরটা। আচ্ছা, এটা আপনারা ভালো করে যদি আগের ডায়াগ্রামের সাথে মিলিয়ে একটু দেখেন তাহলে আপনাদের কাছে এটা বোঝা সহজ হয়ে যাবে। আমরা এরপরে সামনের দিকে যাই। বেসিক থিওরি অফ রেফ্রিজারেশন সাইকেল। রেফ্রিজারেশন সাইকেলটা মূলত কি কি জিনিস নিয়ে গঠিত? 1 নম্বর হচ্ছে ইভাপোরেটর। আমরা আগে একটু টুকটাক ব্যাখ্যা করেছি যে লো প্রেসার এবং লো টেম্পারেচারে আমাদের যে রেফ্রিজারেন্ট ম্যাটেরিয়ালটা থাকে, সেই ম্যাটেরিয়ালটা কি করে, এই যেই জায়গাটা ঠান্ডা করতে হবে, যেমন আপনার ফ্রিজের ভিতরের অংশটা আমি ঠান্ডা করব, তো এখান থেকে এটা সে হিট অ্যাবজর্ব করে, হিটটা টেনে নেয়, ফলে এই জায়গাটা আরো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার ফলে হয় কি, রেফ্রিজারেন্টটা যেহেতু সে হিটটা এখান থেকে অ্যাবজর্ব করে নিয়েছে, ফলে সে কি হয়, রেফ্রিজারেন্টটা হয়ে যায় বাষ্প হয়ে যায়, মানে লিকুইড থেকে গ্যাস হয়ে গেল। এরপরে হচ্ছে এই গ্যাসটা যায় কম্প্রেসারের মধ্যে গেলে এটা হচ্ছে এই কম্প্রেসারটা এর তাপমাত্রাও বাড়ায় এবং চাপও বাড়ায়। ফলে তাপমাত্রা বাড়ার ফলে কম্প্রেসারটা গরম থাকে এবং এর চাপও বৃদ্ধি পায়। চাপ বাড়ার ফলে এটা যায় কন্ডেন্সারে। কন্ডেন্সারটা হচ্ছে হাই প্রেসার হাই টেম্পারেচার। আমরা আমাদের বাসার যে ফ্রিজ আছে, এটা পিছনের পার্টটা দেখবো যে গরম, হাত দিয়ে দেখলে দেখবো গরম, মানে এখানে একটা আমাদের কন্ডেন্সার আছে, এরকমের পেছানো পাইপের আছে, লিঙ্ক আছে। তো এই জায়গাটা থেকে সে হিটটা সারাউন্ডিং এ বা আশেপাশে সে রিলিজ করে, যে সে অতিরিক্ত যে হিটটা করছে সেটা ওই যে ফ্রিজের মধ্যে থেকে যে হিটটা সে কালেক্ট করছে সেটা বাইরে এসে সে রিলিজ করে। রিলিজ করার ফলে আমাদের যে আপনার রেফ্রিজারেন্ট যে ম্যাটেরিয়ালটা, সেটা আবার আগে ছিল তো গ্যাস হয়ে গেছিল, হিট অ্যাবজর্ব করে সেটা আবার সে লিকুইড হয়ে যায়। এরপরে এটা যায় একটা হাই প্রেসার ভালভের মধ্যে দিয়ে, যেটাকে বলা হয় এক্সপানশন ভালভ। তো এই হাই প্রেসার লিকুইডটা ভালভের মধ্যে দিয়ে যখন পাস হয়, তখন সে এটার প্রেসারও আস্তে আস্তে লোয়ার হয়ে যায়, আস্তে আস্তে নিচে যায় এবং টেম্পারেচারও কমে যায়। ফলে এটাকে আবার আমি ইভাপোরেটরে নিয়ে সেখান থেকে আবার এটাকে আমি হিট অ্যাবজর্বের কাজে ইউজ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি রেফ্রিজারেশন সাইকেল। আপনারা এখানে রেফ্রিজারেশন সাইকেলের একটা মোটামুটি ড্রয়িং দেখতে পাচ্ছেন, যে এখানে আমাদের এভাপোরেটর থাকে, এখান থেকে প্রথমে কম্প্রেসরের মধ্যে যায়, কম্প্রেসর থেকে একটা অয়েল সেপারেটর থাকে, অয়েল সেপারেটর থেকে কন্ডেন্সারের মধ্যে যায়, যেটা আমাদের ফ্রিজের বাইরের অংশ, আর এটা হচ্ছে ফ্রিজের ভিতরের অংশ। এই জায়গাটা হচ্ছে বরফ হয় বা ঠান্ডা হয়, আর এই জায়গাটা হচ্ছে গরম থাকে ফ্রিজের পিছনে। পরে এই লিকুইডটা আবার এখানে গিয়ে ভালভের মাধ্যমে প্রেসারটা রিলিজ করে। তো এই টোটাল রেফ্রিজারেশন সাইকেল সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চান, তাহলে আমি এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়েছি। এখানে সবগুলো কম্পোনেন্ট, অর্থাৎ ইভাপোরেটর বলেন, কম্প্রেসর বলেন, কন্ডেন্সার বলেন, এটা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। আপনার বাসার ফ্রিজের জন্য এক রকমের, ইন্ডাস্ট্রিয়াল জন্য আর এক রকমের। তো সবগুলার বিস্তারিত ছবি
এবং একটা রিয়েলিস্টিক ভিউ আপনি প্রথম লিঙ্কে পাবেন। আমাদের দ্বিতীয় লিঙ্কে যদি আপনি যান, এখানে একটা পিডিএফ বই পাবেন, যেটা থেকে আপনি এই রেফ্রিজারেশন সাইকেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং আরো যদি জানতে চান তাহলে 3 নাম্বার লিঙ্কে যাবেন, সেখানেও একটা সুন্দর একটা বই আছে, ওখান থেকে আপনি রেফ্রিজারেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এখন আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং রেফ্রিজারেটর হ্যাজ দ্য লোয়েস্ট ফ্রিজিং টেম্পারেচার? সবচেয়ে লোয়েস্ট ফ্রিজিং টেম্পারেচার কোনটা? এর মধ্যে ফ্রিয়ন 22, এটা হচ্ছে সবচেয়ে লোয়িং ফ্রিজিং টেম্পারেচারের জন্য এটা পরিচিত। এরপর হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, হুইচ কম্পোনেন্ট ইনক্রিজ দ্য রেফ্রিজারেন্টস প্রেসার এন্ড টেম্পারেচার? রেফ্রিজারেন্টের প্রেসার এবং টেম্পারেচারটা কোন জিনিসটায় বাড়ায়? আমরা একটু আগে যদি সাইকেলটা খেয়াল করি তাহলে দেখবো যে কম্প্রেসারটা হচ্ছে প্রেসারও বাড়ায়, টেম্পারেচারও বাড়ায়। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট অকার্স ইন দ্য ইভাপোরেশন অফ এ রেফ্রিজারেশন সিস্টেম? ইভাপোরেটরের ক্ষেত্রে আসলে কি হয়, ইভাপোরেটরের ঘটনাটা কি ঘটে? ইভাপোরেটরের ঘটনা ঘটে হলো যে রেফ্রিজারেন্টটা হচ্ছে কি বলে, আমি যেই জায়গাটা ঠান্ডা করব সেখান থেকে সে হিট অ্যাবজর্ব করে, হিট শোষণ করে এবং লিকুইড থেকে সে গ্যাস হয়ে যায়। এটা হচ্ছে ইভাপোরেটরের কাজ। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এক্সপানশন ভালভ ইন এ রেফ্রিজারেশন সিস্টেম? রেফ্রিজারেশন সিস্টেমে এক্সপানশন ভালভের কাজ কি? এক্সপানশন ভালভের মূল কাজটা হচ্ছে এটা প্রেসার ড্রপ করে এবং টেম্পারেচারও ড্রপ করে। আমরা ওই যে ছবিটা দেখছি, ছবিটা একটু ফলো করলে একদম প্রথম এখানকার এই টপিকের প্রথম পেজে যে আপনাদের যে সাইকেলটা দেয়া আছে, ওই ছবিটা একটু ফলো করলেই দেখবেন এইসব প্রশ্নের অ্যান্সার সহজে পেয়ে যাবেন। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য কন্ডেন্সার ইন এ রেফ্রিজারেশন সাইকেল? কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ হচ্ছে হিটটা রিলিজ করা এবং রেফ্রিজারেন্টটাকে ভেপার ফেজ থেকে লিকুইড ফেজে ফেরত আনা। আচ্ছা, এবারে হচ্ছে একটা ফ্রিজ 1 টন বলতে কি বুঝে? আমরা বলি না বাসায় যে আমাদের 1 টনের ফ্রিজ, 2 টনের ফ্রিজ। এটা হচ্ছে 1 টনের ফ্রিজ মানে হচ্ছে 24 ঘন্টায় 1 টন আইস, 1 টন বরফ যদি গলে পানি হয় তাহলে যতখানি সে ঠান্ডা তৈরি করে বা যতখানি হিট সে অ্যাবজর্ব করে সেই পরিমাণ কুলিং ইফেক্ট যেই এসিতে দিতে পারবে বা যেই মেশিন দিতে পারবে সেটা হচ্ছে 1 টন বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে হুইচ রেফ্রিজারেন্ট ইজ কমনলি ইউজড ইন এ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেটর? ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেটরে কোনটা কমনলি ইউজ করা হয়? এখানে আমাদের পানি অ্যামোনিয়ার একটা মিক্সচার, এটা হচ্ছে নরমালি ভেপার অ্যাবজর্পশন সিস্টেমে এখন ইউজ করা হয়। হুইচ রেফ্রিজারেশন ক্যাটাগরি ইনক্লুড অ্যামোনিয়া এন্ড কার্বন ডাই অক্সাইড? এটা মূলত আমাদের পরবর্তী পার্টের একটা প্রশ্ন এখানে চলে আসছে। এখানে হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড মোটামুটি এটাকে ইউজ করা হয় এটাকে মোটামুটি ন্যাচারাল রেফ্রিজারেন্ট হিসেবে আমরা ধরে নেওয়া হয়। আমরা পরবর্তীতে এটা জানবো। আচ্ছা, এবারে আমরা দেখি কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। অর্থাৎ এখানে কি করা হয়, একটা ভেপারকে কম্প্রেস করা হয় এবং এই সাইকেলটা মোটামুটি একটা থার্মোডাইনামিক প্রসেস, যেখানে আসলে একটা রেফ্রিজারেন্ট ইউজ করা হয়, একটা পদার্থ ইউজ করা হয় যেটার মাধ্যমে আমি একটা জায়গা থেকে হিটটা অ্যাবজর্ব করে আর একটা জায়গায় নিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো এই সাইকেলের মধ্যে মূলত 4টা পার্ট থাকে। আমরা একটু আগেই যেটা দেখে আসলাম সেটাই মূলত এটা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন। এটা মূলত হচ্ছে একটা কম্প্রেসার থাকে, একটা কন্ডেন্সার থাকে, এক্সটেনশন ভালভ থাকে এবং একটা এভাপোরেটর থাকে। এই সাইকেলটা মূলত রেফ্রিজারেন্টের ফেজ চেঞ্জের উপর ডিপেন্ড করে। তো আমরা দেখেছি যে আমাদের যে রেফ্রিজারেন্ট ম্যাটেরিয়ালটা, সেটা ফ্রিজের মধ্যে যখন টেম্পারেচার কমাইতে হবে তখন ওখান থেকে সে হিট অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে সে লিকুইড অবস্থা থেকে গ্যাস অবস্থায় গেল এবং গ্যাসটা আবার পরে বাইরের যে কন্ডেন্সারটা সেখানে গিয়ে সে হিটটা ছেড়ে দিয়ে আবার সে গ্যাস অবস্থা থেকে লিকুইড অবস্থায় ফেরত আসলো, অর্থাৎ ফেজ চেঞ্জ করলো। এটাই হচ্ছে মূলত এই সাইকেলের মূল থিওরি বা মূল কাজ। তো আইডিয়াল কেসে হচ্ছে কোনো ধরনের এন্ট্রপি চেঞ্জ এটার মধ্যে থাকে না, বা ধরে নেওয়া হয় যে এটার মধ্যে কোনো রকমের এন্ট্রপি চেঞ্জ নেই। ঠিক আছে? কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আসলে নানান রকমের ইরিভার্সিবল সাইকেল বা নানান রকমের এন্ট্রপি চেঞ্জ ইত্যাদি ইত্যাদি দেখা যায়, যেটা আসলে এই সাইকেলের এফিসিয়েন্সিটাকে আমাদের এফেক্ট করতে পারে। কিছু কিছু হিট তো অবশ্যই লস হয় বাস্তব ক্ষেত্রে, সেটা এটার এফিসিয়েন্সিটাকে আমাদের করে, মানে এফেক্ট করতে পারে। এবার আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দেখি, যেখানে প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি লিস্ট দ্য 4 মেইন কম্পোনেন্টস অফ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম? ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে আসলে কোনটা এর কম্পোনেন্ট গুলাকে এখানে এনেছে? এখানে আমাদের বি এর মধ্যে যে অপশনগুলো আছে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস এবং হচ্ছে ইভাপোরেটর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য স্টেট অফ রেফ্রিজারেন্ট বিফোর এন্টারিং দ্য কম্প্রেসর ইন আইডিয়াল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল? অর্থাৎ কম্প্রেসরের মধ্যে ঢোকার আগে রেফ্রিজারেন্টের ফিজিক্যাল স্টেট কি থাকে? আমরা জানি যে রেফ্রিজারেন্টের
কম্প্রেসরে ঢোকার আগে রেফ্রিজারেন্টটা আমাদের স্যাচুরেটেড ভ্যাপর অবস্থায় থাকে, ড্রাই স্যাচুরেটেড ভ্যাপর। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল, অর্থাৎ এটা একটা এমন একটা কুলিং প্রসেস যেটা মূলত কম্প্রেসরের পরিবর্তে একটা আলাদা একটা হিট সোর্স ব্যবহার করে। মানে ঠান্ডা করার জন্য সে একটা উত্তপ্ত একটা সোর্স বা একটা গরম একটা সোর্স ব্যবহার করে ঠান্ডা করার জন্য। আচ্ছা, আমরা দেখি একটু এটার প্রিন্সিপালটা হচ্ছে, এটা ইট রিলাইজ অন দ্য প্রিন্সিপাল অফ ইভাপোরেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ রেফ্রিজারেন্ট ইন অ্যাবজর্বেন্ট, টিপিক্যালি অ্যামোনিয়া অ্যান্ড ওয়াটার অর লিথিয়াম ব্রোমাইড অ্যান্ড ওয়াটার। মানে দুই ধরনের এখানে অ্যাবজর্বেন্ট হতে পারে। একটা মূলত একটা অ্যাবজর্বেন্ট ইউজ করা হয় যেটা সাধারণত অ্যামোনিয়া বা ওয়াটার হতে পারে, অথবা লিথিয়াম ব্রোমাইড এবং পানি ইউজ করা হয়। এবং আমাদের ট্র্যাডিশনাল যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করি, এটার পরিবর্তে এটা মূলত একটা অ্যাবজর্বার ব্যবহার করে এবং একটা কম্প্রেসরের পরিবর্তে একটা জেনারেটর ইউজ করে। অর্থাৎ একটা জেনারেটর মূলত সে ভ্যাপার জেনারেট করে এবং এই ভ্যাপার জেনারেটের ফলে যে হিটটা অ্যাবজর্ব হয়, এটা আবার অ্যাবজর্বারটা হিটটা অ্যাবজর্ব করে। আমরা এই ডায়াগ্রামটা একটু ফলো করলেই খেয়াল করতে পারবো, এখানে তীর চিহ্ন দেওয়া আছে যে হিট আসলে বা সাইকেলটা কোন দিক থেকে কোন দিকে যায়। প্রথমে ভ্যাপার জেনারেট হয়, সেখান থেকে কি বলে অ্যামোনিয়া ভ্যাপার থাকে। অ্যামোনিয়া ভ্যাপারটা আবার এই ট্যাঙ্কের মধ্যে থেকে লিকুইড হয়ে লিকুইফাই হয়ে লিকুইড অ্যামোনিয়া তৈরি হয়। এটা এই ভালভের মাধ্যমে ইভাপোরেটরে যায় এবং ইভাপোরেটর থেকে সে হিটটা রিলিজ করে দিয়ে লো প্রেসারের মাধ্যমে অ্যাবজর্বারের মধ্যে আসে। এখান থেকে আবার সে আপনার একটা পাম্পের মাধ্যমে স্ট্রং অ্যামোনিয়া সলিউশনটা আবার ভ্যাপার জেনারেটরের মধ্যে চলে যায়। আচ্ছা, আমরা এখানে মূলত অ্যাবজর্পশন সাইকেলটা কিভাবে কাজ করে সেটা একটা ভিডিও রিপ্রেজেন্টেশন আপনাদের দেখাতে চাচ্ছি আর কি। তো আমি দুঃখিত, ছবিটা আসলে ওইভাবে পরিষ্কার না, প্লাস এটার ভিতরে আসলে এরা কয়েকটা ঢুকাই দিছে আপনার, যে কারণে এটা ছবিটা খুব একটা ক্লিয়ারলি মাঝে মাঝে বোঝা যায় না। তো আপনি একটু খেয়াল করলে দেখলে বুঝবেন যে এখানে আমাদের 4 ধরনের লিকুইডের সাইকেল আছে। ঠিক আছে, একটা হচ্ছে লাল লিকুইডের সাইকেল, এই যেখানে রেড সাইকেলটা দেখা যাচ্ছে, এটা মূলত হচ্ছে আপনার গরম পানির সাইকেল। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমরা 4 ধরনের লিকুইডের সাইকেল পাচ্ছি। একটা হচ্ছে এখানে আমাদের, আমরা যে আগে উদাহরণে বলেছিলাম 2 রকমের আছে, আমরা 2 রকমের অ্যাবজর্বার ব্যবহার করি। একটা হচ্ছে অ্যামোনিয়া ওয়াটার, আর একটা হতে পারে লিথিয়াম ব্রোমাইড এবং ওয়াটার। তো এই সিস্টেমটা হচ্ছে লিথিয়াম ব্রোমাইড এবং ওয়াটারের জন্য ম্যানেজ করা, মানে ডিজাইন করা। তো এখানে আমাদের 4টা সাইকেল হবে টোটাল, 2টা লিকুইডের জন্য। একটা হচ্ছে লিকুইড ঠান্ডা পানি, একটা হচ্ছে গরম পানি, আবার একটা ঠান্ডা লিথিয়াম ব্রোমাইড, একটা গরম লিথিয়াম ব্রোমাইড। তো আমরা যদি একটু এই ইয়াগুলো খেয়াল করি, সবগুলো মার্কিং করা আছে এবং একটু সময় নিয়ে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে কোন সাইকেলটা বা কোন লিকুইডটা কোন দিকে যাচ্ছে। আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, আপনারা নিজেরা একটু দেখে নেবেন। তো আমরা অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের ব্যাখ্যা এখানে আছে, সেখান থেকে আমরা একটু দেখে নিব এটা কাজটা কিভাবে করে। প্রথম হচ্ছে ইভাপোরেশন, অর্থাৎ যে লিকুইড রেফ্রিজারেন্টটা থাকবে সেটা হচ্ছে ইভাপোরেটরের মধ্যে দিয়ে সে ইভাপোরেট করে এবং ওই যেই জায়গাটাকে আমি ঠান্ডা করবো, যেমন ফ্রিজের মধ্যে জায়গাটা, সেই জায়গাটা থেকে সে হিটটা অ্যাবজর্ব করে সে বাষ্প হয়ে যায়। আচ্ছা, গেল বাষ্প হয়ে। এরপরে করে কি, রেফ্রিজারেন্ট যে বাষ্পটা সেটা হচ্ছে অ্যাবজর্বারের মধ্যে যায়। অ্যাবজর্বারের মধ্যে গিয়ে এটা হচ্ছে ওখানে যে অ্যাবজর্বেন্ট সলিউশন আমরা যেটা বলতেছি, যেমন লিকুইড অ্যামোনিয়ার ক্ষেত্রে পানি এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা বলতেছি পানি হচ্ছে এখানে অ্যাবজর্বেন্ট। তো সে সরাসরি পানির মধ্যে ঢুকে যায় এবং পানির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এই অ্যাবজর্পশন প্রসেসের ফলে সে যে হিটটা ওইখান থেকে অ্যাবজর্ব করে ওই যে ফ্রিজের মধ্যে জায়গাটা ঠান্ডা করলো, সেই হিটটা সে এখানে এসে রিলিজ করে। এই হিটটা পরে একটা কুলিং মিডিয়ামের মাধ্যমে এটা রিমুভ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে জেনারেশন। মানে এখন যে এই যে সলিউশনটা তৈরি হলো, এটার মধ্যে হচ্ছে পানি আছে এবং অ্যামোনিয়া আছে। ঠিক আছে, তো এই জায়গাটাকে কি করতে হবে, জেনারেটরের মধ্যে নিতে হবে এবং এটার মধ্যে আবার এখানে তাপ দিতে হবে। এই তাপটা সাধারণত ওয়েস্ট হিট থেকে, ওই যে আমরা বাইরে যে হিটটা আমরা রিলিজ করে দিলাম সেই হিটটা ইউজ করা হয়, অথবা অন্য আলাদা হিট এনার্জিও হিট সোর্সও ব্যবহার করা হতে পারে। এই হিটটা করে কি, আমাদের রেফ্রিজারেন্ট ভ্যাপারটাকে অ্যাবজর্বেন্ট সলিউশন থেকে আলাদা করে। অর্থাৎ অ্যামোনিয়ার যেহেতু আপনার কি বলে বয়লিং পয়েন্ট খুবই কম, তো এখানে আমরা হিট দিলে হয় কি, পানির মধ্যে থেকে অ্যামোনিয়াটা আস্তে করে গ্যাস হয়ে বের হয়ে আসে। এরপরে কন্ডেনসেশন। এই যে রেফ্রিজারেন্ট ভ্যাপারটা যে আমরা পাইলাম, অ্যামোনিয়ার ভ্যাপারটা পাইলাম, এটা হচ্ছে আবার কন্ডেন্সারের মধ্যে পাঠানো হয় এবং এইখানে এটাকে কন্ডেন্স করে ঠান্ডা করে এবং ঘনীভূত করে এটাকে লিকুইড ফর্মে নিয়ে আসা হয়। এক্ষেত্রে যে আমার এক্সট্রা যে হিটটা বের হইলো, এটাকে আমি সারাউন্ডিং এ রিলিজ করতে পারি, অথবা এটাকে আমি আবার ওই জেনারেটরের মধ্যে ব্যবহার করতে পারি। আচ্ছা, গেল। এরপর হচ্ছে এক্সপ্যানশন। এ পর্যায়ে লিকুইড রেফ্রিজারেন্টটা আবার হচ্ছে আমাদের সেই এক্সপ্যানশন ভালভের মধ্য দিয়ে পাস করা হয়, ফলে এটার চাপটা কমে যায়। এটার প্রেসার কমে যাওয়ার ফলে
প্রেসার এবং টেম্পারেচার দুটেই কমে যায় এবং লাস্টে গিয়ে এটাকে আবার আমি প্রথমে 1 নম্বরের সেই ইভাপোরেটরের মধ্যে আবার আমরা ছেড়ে দিলাম, ফলে আমার সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখানে প্রশ্ন কি কি আসতে পারে? একটা হচ্ছে হুইচ কম্পোনেন্ট রিপ্লেসেস দ্য কম্প্রেসার ইন এ ভেপার কম্প্রেশন সিস্টেম ওয়েন ইউজিং এ অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল। মানে ভেপার কম্প্রেসার সিস্টেমে যে আমাদের কম্প্রেসারটা ছিল সেইটা এখানে কোন যন্ত্রটা দিয়ে এখানে এটা রিপ্লেসড হয়েছে। এখানে যন্ত্রটা হচ্ছে অ্যাবজর্বার জেনারেটর অ্যাসেম্বলি। মানে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জেনারেটর যেটা হচ্ছে হিট দিয়ে ওই যে আমার যে রেফ্রিজারেন্টটা সেটাকে লিকুইড করলো, গ্যাস করলো, পরে আবার অ্যাবজর্বার আর একটা, এই যে অ্যাসেম্বলিটা এটা আমার কম্প্রেসারটাকে রিপ্লেস করে, মানে কম্প্রেসারের জায়গায় এটা কাজ করে। আচ্ছা, ইন অ্যান অ্যামোনিয়া ওয়াটার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম হোয়াট আর দ্য রেফ্রিজারেন্ট অ্যান্ড অ্যাবজর্বেন্ট রেসপেক্টিভলি। মানে এই অ্যামোনিয়া ওয়াটার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে কোনটা রেফ্রিজারেন্ট আর কোনটা অ্যাবজর্বেন্ট আপনারা সহজেই বুঝতে পারতেছেন। এখানে অ্যামোনিয়া হচ্ছে রেফ্রিজারেন্ট আর ওয়াটার হচ্ছে অ্যাবজর্বেন্ট। Which refrigerant absorbent pair is used in lithium bromide absorption refrigeration system? লিথিয়াম ব্রোমাইড অ্যাবজর্পশন সিস্টেমে আসলে কোনটা ব্যবহার করা হয়? অবশ্যই এখানে পানি আর লিথিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। এখানে পানি হচ্ছে অ্যাবজর্বেন্ট, আবার খেয়াল করবেন পানি হচ্ছে অ্যাবজর্বেন্ট, লিথিয়াম ব্রোমাইড হচ্ছে রেফ্রিজারেন্ট, অর্থাৎ অ্যান্সার হবে সরি আমি ভুল বলেছি। এখানে লিথিয়াম ব্রোমাইড এবং পানির সিস্টেমে পানি হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে আর লিথিয়াম ব্রোমাইড হচ্ছে অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করে। মানে এখানে মূল শীতক বা মূল কুলিং ম্যাটেরিয়াল হচ্ছে পানি, আর আমাদের অ্যামোনিয়া ওয়াটার সিস্টেমে মূল কুলিং ম্যাটেরিয়াল ছিল অ্যামোনিয়া। আচ্ছা, এই হচ্ছে পার্থক্য। 4 নম্বর হচ্ছে ইন এ ভেপার অ্যাবজর্পশন সাইকেল হুইচ টু কম্পোনেন্টস টিপিক্যালি অপারেট এট দ্য সেম প্রেসার। আমরা যদি পাইপিং লসের কথা নেগলেক্ট করি তাহলে আসলে কোন কোন জিনিসটা আপনার সেম প্রেসারে অপারেট করে? এখানে হচ্ছে এভাপোরেটর এবং অ্যাবজর্বার, এই দুইটারই মোটামুটি আমাদের অপারেটিং প্রেসার সেম থাকে। এরপর আমরা দেখবো অ্যামোনিয়া অ্যাবজর্পশন মেশিন কি কি আছে। মানে আমরা অ্যামোনিয়া অ্যাবজর্পশনের থিওরিতে দেখলাম, এবারে অ্যামোনিয়া অ্যাবজর্পশনের যে কি কি ধরনের মেশিন আছে, যন্ত্র আছে, সেগুলো আমরা দেখবো। অ্যামোনিয়া অ্যাবজর্পশন মেশিন গুলো আসলে মূলত একটা থার্মোডাইনামিক সাইকেল ব্যবহার করে। এটা অ্যামোনিয়াকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করে এবং পানিকে অ্যাবজর্বেন্ট হিসেবে ব্যবহার করে এবং আমাদেরকে রেফ্রিজারেশন বা কুলিং সিস্টেম প্রোভাইড করে। আচ্ছা, তো এই মেশিনগুলো আসলে খুব বেশি পরিচিত বা খুব বেশি ব্যবহৃত হয় মূলত বেশ কিছু কারণে। একটা হচ্ছে এরা ভেরিয়াস হিট সোর্স ইউজ করতে পারে, যে কোনো ধরনের হিট সোর্স। আমরা ওয়েস্ট হিট, ওই প্রসেসের মধ্যেই যে হিটটা আমরা রিলিজ করে দিচ্ছি নেচারে, সেটাই আমরা আবার এখানে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমরা সোলার হিট ইউজ করতে পারি, যে কোনো ধরনের হিট সোর্স আমরা ব্যবহার করতে পারি। ইভেন আগুন জ্বালায় সেই হিটও ব্যবহার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে এটা খুবই ইকো ফ্রেন্ডলি এবং এনার্জি এফিসিয়েন্ট প্রসেস, কারণ আমরা যে হিটটা প্রকৃতিতে রিলিজ করতেছি এটা নেচারের টেম্পারেচার বাড়াচ্ছে না, কারণ এই হিটটা আমি আবার ওইটারে গরম করার জন্য ব্যবহার করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে দে ক্যান অ্যাচিভ ভেরি লো টেম্পারেচার। অ্যামোনিয়া যেহেতু বয়লিং পয়েন্ট খুবই কম, মাত্র -28°F, যে কারণে এটা খুবই লো টেম্পারেচার অ্যাচিভ করতে পারে এবং যে কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য এরা সুইটেবল হয়। এবং এদের লো টেম্পারেচারে এদের যে অপারেশন অ্যাবিলিটি এবং এদের মেনটেনেন্স খরচটা যেহেতু খুবই কম হয়, যে কারণে এদেরকে আসলে ট্র্যাডিশনাল রেফ্রিজারেশন যে সিস্টেম এটার পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল ভাবে বা কমার্শিয়াল ওয়েতে আসলে এই অ্যামোনিয়া অ্যাবজর্পশন মেশিন গুলো বেশি ইউজ করা হয়। আচ্ছা, আর ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে এদের ব্যবহার করার একটা বড় কারণ হচ্ছে এদের এরা খুবই লো টেম্পারেচারে এরা অ্যাচিভ করতে পারে, -28°F পর্যন্ত, যেহেতু অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট। সুতরাং আচ্ছা, তো এখানে আমাদের একটা 3D স্কেচ দেখতে পাচ্ছি আমরা অ্যামোনিয়া ওয়াটার রেফ্রিজারেশন সিস্টেমের। আমরা এখানে বিভিন্ন পার্ট গুলো করা আছে, মার্ক করা আছে। আপনারা একটু ঠান্ডা মাথায় আগের যে আমি দেখাইছি, মানে যে রেফ্রিজারেশন প্রসেসটা দেখাইছি, আমরা একটু পূর্বের স্লাইডে নিয়ে দেখাই। এখানে আমাদের এই স্লাইডে যে আমাদের ওয়ার্কিং যে সাইকেল দেওয়া আছে, এই সাইকেলের সাথে আপনারা ছবিটা একটু মিলিয়ে আপনারা একটু বোঝার ট্রাই করবেন যে কোন পার্ট থেকে আসলে কোনটা আসে। আচ্ছা, আমরা অ্যামোনিয়া অ্যাবজর্পশনের মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু দেখি। ওই আগের যে আমরা প্রিন্সিপালটা দেখেছি আপনাদের আমি পূর্বের স্লাইডে নিয়ে গেছিলাম, সেম প্রিন্সিপাল, সেম জিনিস, এখানে একই জিনিস। আপনারা একটু নিজেরা পড়ে নেবেন, আশা করি সহজে বুঝতে পারবেন। এবং এটাকে আমরা আসলে সহজ একটা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেখাইছি, আপনারা এই আগের ছবির সাথে একটু মিলাই দেখলে সহজ হবে আর কি। যাই হোক, এবারে অ্যামোনিয়া অ্যাবজর্পশন মেশিনের আমরা মূল যে পার্টগুলো সেগুলো একটু দেখবো। আমরা এটা আগেও কিন্তু একবার পড়ে এসেছি।
যে অ্যাবজর্পশন সিস্টেমের অ্যাবজর্পশন কুলিং সিস্টেমের আমরা অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের কি কম্পোনেন্টের মধ্যে আমরা পড়ে আসছি। এখানে কি কম্পোনেন্ট হলো মূলত এভাপোরেটর আছে, অ্যাবজর্বার থাকে, একটা জেনারেটর থাকে যেখানে ওয়াটার সলিউশন এবং অ্যামোনিয়াটা তাপ দিয়ে আলাদা করা হয়। এরপরে কন্ডেন্সার থাকে যেখানে অ্যামোনিয়াটা কন্ডেন্স করা হয়, শীতল করা হয়। একটা পাম্প থাকে যেটা সলিউশনটাকে আবার অ্যাবজর্বারের মধ্যে ব্যাক করে, এবং সর্বশেষ একটা এক্সপানশন বাল্ব থাকে যেটা আসলে এই যে লিকুইড রেফ্রিজারেন্টের যে প্রেসারটা থাকে সেই প্রেসারটা রিলিজ করে। আচ্ছা, আমরা স্যাম্পল কোশ্চেনের মধ্যে যাই। ইন অ্যান অ্যামোনিয়া ওয়াটার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল হুইচ ফ্লুইড সার্ভ অ্যাজ এ রেফ্রিজারেন্ট অ্যান্ড অ্যাবজর্বেন্ট। অ্যামোনিয়া ওয়াটারের মধ্যে কোনটা রেফ্রিজারেন্ট কোনটা অ্যাবজর্বেন্ট সহজেই বুঝতে পারতেছেন। অ্যামোনিয়া হচ্ছে রেফ্রিজারেন্ট আর পানি হচ্ছে অ্যাবজর্বেন্ট। আচ্ছা, what is the purpose of analyzer rectifier combination in aqua ammonia absorption system? aqua ammonia absorption system-এ অ্যানালাইজার রেকটিফায়ারের কম্বিনেশনটার এটার কাজ কি? এটার কাজ মূলত এটা আসলে অ্যামোনিয়ার বাষ্পের মধ্যে থেকে আমরা যখন কি বলে আপনার অ্যাবজর্বারের মধ্যে যখন আমরা হিট দেই, এটাকে হিট দেওয়ার ফলে তো লিকুইড এবং অ্যামোনিয়ার পানি এবং অ্যামোনিয়ার যে দ্রবণটা সলিউশনটা এর মধ্যে থেকে অ্যামোনিয়া তো বাষ্প হয়ে উঠেই যায়, সাথে কিছু পরিমাণ পানিও বাষ্প হয়ে উঠে যেতে চায়। তো এই পানির বাষ্পটাকে অ্যামোনিয়ার বাষ্প থেকে ঠেকায় রাখে হচ্ছে আমাদের এই অ্যানালাইজার রেকটিফায়ার কম্বিনেশনটা। এটা একটা মেশিন অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, এরপর হচ্ছে ইন দ্য অ্যাকোয়া অ্যামোনিয়া অ্যাবজর্পশন সিস্টেম এট কনস্ট্যান্ট প্রেসার হাউ ডাজ দ্য স্যাচুরেশন টেম্পারেচার অফ অ্যামোনিয়া কম্পেয়ার উইথ দ্যাট অফ ওয়াটার। মানে যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে বা প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যামোনিয়ার পানির সাথে অ্যামোনিয়ার স্যাচুরেশন টেম্পারেচার কিভাবে কম বেশি হয়? অবশ্যই অ্যামোনিয়ার স্যাচুরেশন টেম্পারেচার পানির চেয়ে কম হয়, যে কারণে অ্যামোনিয়া খুব দ্রুতই স্যাচুরেটেড হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে ডোমেস্টিক অ্যাবজর্পশন রেফ্রিজারেটর ইউজিং অ্যান অ্যামোনিয়া ওয়াটার হাইড্রোজেন মিক্সচার এমপ্লয়েজ হাইড্রোজেন ইন দ্য এভাপোরেটর প্রাইমারিলি টু, মানে এখানে অ্যামোনিয়া ওয়াটার সিস্টেমের মধ্যে হাইড্রোজেনকে এমপ্লয় করা হয় কি কারণে? হাইড্রোজেন যেহেতু এটা নন কন্ডেন্সেবল এবং ইনার্ট গ্যাস, মানে এটা একে তো এটা কন্ডেন্স করা খুবই কঠিন, কারণ হাইড্রোজেনের আপনার বয়লিং টেম্পারেচার অনেক কম, -240 ডিগ্রির মতো, যে কারণে এটা যেহেতু অলমোস্ট নন কন্ডেন্সেবল এবং এটা ইনার্ট গ্যাস, এটা হচ্ছে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসারটাকে এটাই কমায় দেয়। এভাপোরেটরের মধ্যে এটার অ্যামোনিয়ার যে আংশিক চাপটা আছে সেটা এটাকে কমায় দেয়, ফলে এটা খুব দ্রুত এভাপোরেট হতে পারে এবং খুব অল্প তাপমাত্রায় খুব অল্প হিট ব্যবহার করে আমরা পানি থেকে অ্যামোনিয়াটাকে আলাদা করে ফেলতে পারি। পানি ওয়াটার অ্যামোনিয়া অ্যাবজর্পশন সিস্টেমে জেনারেটরের মধ্যে কি ঘটে? জেনারেটরের মধ্যে মূলত অ্যামোনিয়া এবং পানির একটা সলিউশন থাকে যেটাকে আমরা হিট দেই, এবং হিট দেওয়ার ফলে এখান থেকে অ্যামোনিয়া ব্যাপারটা আলাদা হয়ে একটা হাই প্রেসার অ্যামোনিয়া ব্যাপারে পরিণত হয়। আচ্ছা, ইন দ্য অ্যাবজর্বার হোয়াট হ্যাপেন্স টু দ্য সলিউশন? অ্যাবজর্বারে আসলে সলিউশনের মধ্যে কি হয়? অ্যাবজর্বারে হচ্ছে একটা দুর্বল সলিউশন প্রবেশ করে এবং স্ট্রং সলিউশনটা বের হয়। এটা মূলত অ্যামোনিয়া ব্যাপারটা অ্যাবজর্ব করে নেয়, যে কারণে এখানে চেঞ্জটা হয়। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট টপিক হচ্ছে ভ্যারিয়াস রেফ্রিজারেন্টস। আমরা এখানে রেফ্রিজারেন্টের বিভিন্ন রকমের কি বলে শাখা প্রশাখা বা বিভিন্ন রকমের প্রকরণ দেখতেছি। রেফ্রিজারেন্ট গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাইমারি রেফ্রিজারেন্ট, একটা হলো সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। সেকেন্ডারির মধ্যে কি কি আছে? ব্রাইন আছে, তারপরে প্রোপিলিন গ্লাইকল আছে, ইথিলিন গ্লাইকল আছে। আচ্ছা, প্রাইমারির মধ্যে কি কি আছে? হাইড্রোকার্বন জাতীয় রেফ্রিজারেন্ট একটা আছে, আর একটা হচ্ছে নন হ্যালোজেনেটেড হাইড্রোকার্বন বা ন্যাচারাল রেফ্রিজারেন্ট। আচ্ছা, ন্যাচারালের মধ্যে আমরা অ্যামোনিয়া দেখতে পারি, আমরা ওয়াটারকে নিতে পারি, এরপরে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইডকে নিতে পারি। এগুলো হচ্ছে নন হ্যালোজেনেটেড, মানে এর মধ্যে হ্যালোজেন ইন্ট্রোডিউসড নাই বা হাইড্রোকার্বন ইন্ট্রোডিউসড নাই। আচ্ছা, গেল। আর হাইড্রোকার্বন রেফ্রিজারেন্টের মধ্যে কি কি আছে? এক গ্রুপ আছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, একটা আছে এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, আর একটা আছে এইচএফসি, হাইড্রোফ্লোরোকার্বন। এরকমের তিনটা ভাগ আছে রেফ্রিজারেন্ট হাইড্রোকার্বনের মধ্যে। আবার এইচসিএফসি কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল আর হচ্ছে ব্লেন্ড। মানে এরা একটা হচ্ছে সিঙ্গেল, মানে নর্মাল যে কোনো একটা ম্যাটেরিয়াল থাকে বা একটা উপাদান থাকে, আর ব্লেন্ড হচ্ছে একাধিক উপাদান মিক্স করে ইউজ করা হয়। আবার এইচসিএফসি কেও আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ব্লেন্ড। মানে ব্লেন্ড হচ্ছে স্বাভাবিক বুঝতে পারতেছেন মিক্সচার, অর্থাৎ একাধিক এইচএফসির মিক্সচার করে ব্যবহার করা হয়। আর সেকেন্ডারির মধ্যে এরকম দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ব্লেন্ড। আচ্ছা, এই গেল আমাদের রেফ্রিজারেন্টের প্রকরণ সমূহ। আমরা এখানে একটু দেখি প্রকরণগুলো। একটা আমরা আবার এখানে একটু ভিন্নভাবে প্রকরণ করেছি ভেরিয়াস রেফ্রিজারেন্টস। একটা হচ্ছে ইনঅর্গানিক রেফ্রিজারেন্ট, যেগুলো ন্যাচারালি হয়, ন্যাচারালি পাওয়া যায়, বা ইনঅর্গানিক ম্যাটেরিয়াল যেমন অ্যামোনিয়ার
আমাদের রেফ্রিজারেন্টের আপনারা জানেন একটা ইন্টারন্যাশনাল কোড আছে যেগুলো দিয়ে রেফ্রিজারেন্ট গুলোকে মার্ক করা হয়, তার মধ্যে অ্যামোনিয়ার কোড হচ্ছে R717। আচ্ছা, এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটাও ন্যাচারাল। এটা হচ্ছে এটা টক্সিসিটি কম এবং ওজোন ডিপ্লেশনে এটার ভূমিকা খুবই কম, কিন্তু এটার এফিসিয়েন্সিও সাথে সাথে কম, যে কারণে এটা ওইভাবে ইউজ করা হয় না। কিন্তু অ্যামোনিয়ার এফিসিয়েন্সি বেশি, এটা আবার টক্সিক এবং ফ্লেমেবল, যে কারণে এটাকে টক্সিক ফ্লেমেবল হইলেও এটা যেহেতু হাইলি এফিসিয়েন্ট রেফ্রিজারেন্ট, যেজন্য এটাকে বেশি পরিমাণে ইউজ করা হয়। আচ্ছা, এছাড়া আমাদের অর্গানিক রেফ্রিজারেন্টের মধ্যে আছে হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। আগেই বলেছি এটা একসময় ব্যাপক হারে ইউজ করা হইতো, এটাকে বলা হয়তো এক ধরনের ম্যাজিক কেমিক্যাল। তো পরবর্তীতে ওজোন স্তরে এদের ওজোন স্তর ক্ষয়ে এদের ভূমিকার কারণে এদেরকে এখন একেবারেই মোটামুটি ব্যান করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে HCFC বা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এরা হচ্ছিল আসলে সিএফসির একটা রিপ্লেসমেন্ট, এটা টেম্পোরারি রিপ্লেসমেন্ট, মানে যখন সিএফসিটাকে বাদ দেওয়া হলো তখন এটা HCFC আসলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এরাও ওজোন স্তরের ক্ষতি করে, ফলে এদেরকেও বাদ দেওয়া হলো। সর্বশেষ আসছে আমাদের HFC বা হাইড্রোফ্লোরোকার্বন। এরা আসলে ওজোন স্তরকে ডিপ্লেট করে না, ওজোন স্তরের ক্ষয়ক্ষতি করে না, যে কারণে এদেরকে এমন ব্যবহার করা হয়। আরেকটা আছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে কি কি আছে, যেমন প্রোপেন আছে, বিউটেন আছে, আইসোবিউটেন আছে। এরা ফ্লেমেবল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদেরকে আসলে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা যায়। এরপরে আছে হচ্ছে ন্যাচারাল রেফ্রিজারেন্ট। ন্যাচারালের মধ্যে আমরা অ্যামোনিয়াকে ধরতে পারি, যার সংকেত হচ্ছে R717। কার্বন ডাই অক্সাইডকে বলা হয় R744, পানিকে বলা হয় R718, তারপরে বাতাস যেটা এয়ার, এটাকে বলা হয় R729, আইসোবিউটেনকে বলা হয় R600A। এরকমের কোড আছে আর কি। তো কিছু কিছু জিনিসের কোড এখানে আপনাদের মুখস্থ করতে হবে, যেগুলা অপশনে আসতে পারে। আর একটা ক্লাসিফিকেশন করা যায় ফ্লেমেবিলিটির উপর ভিত্তি করে, মানে এটা কতখানি আগুনে জ্বলে বা করে সেটার উপর ভিত্তি করে। তো ফ্লেমেবিলিটির ভিত্তি করে এদেরকে নন ফ্লেমেবল এবং হাইলি ফ্লেমেবল এই রেঞ্জের মধ্যে পার্থক্য করা হয়। এর মধ্যে আরো কয়েকটা ধাপ আছে। আর টক্সিসিটির উপর ডিপেন্ড করে এদেরকে ক্লাসিফাই করা হয়, নন টক্সিক থেকে শুরু করে নিয়ে একদম হাইলি টক্সিক পর্যন্ত। এর মধ্যে এদেরকে কোডিং করা হয়, অর্থাৎ নন টক্সিক হইলে কোডে আসে B1 আর হাইলি টক্সিক হইলে আসে B3। আর যদি আপনারা ডিটেলস জানতে চান, বিশেষ করে বিভিন্ন রকমের রেফ্রিজারেন্ট আছে, অসংখ্য লাখে লাখে রেফ্রিজারেন্ট আছে, বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, বিভিন্ন রকমের বাই প্রোডাক্ট আছে। তো এগুলোকে বিস্তারিত জানতে হলে আমাদের এই যে অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করলে একটা আর্টিকেল পাবেন, সেই আর্টিকেলে আপনারা বিস্তারিত এখান থেকে পড়তে পারবেন। আমি এবার স্যাম্পল কোয়েশ্চেন্সে আসি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ R717? R717 এর কেমিক্যাল নেম কি? কেমিক্যাল নেম হচ্ছে অ্যামোনিয়া। আমরা একটু আগে দেখেছি। হুইচ অফ দ্য ফলোইং রেফ্রিজারেন্ট ইজ ন্যাচারাল? এই নিচের গুলোর মধ্যে কোনটা ন্যাচারাল? R600A, যেটা হচ্ছে আইসোবিউটেন, এটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায়। তারপর হচ্ছে রেফ্রিজারেন্টের মধ্যে ওজোন ডিপ্লেশনের পটেনশিয়াল বা ওডিপি সবচেয়ে বেশি কার? R12 হচ্ছে ফ্রিয়ন 12, যেটা একদম প্রথম দিকের ক্লোরোফ্লোরোকার্বন এবং এটা ওজোন স্তরের জন্য খুবই ক্ষতিকর। এবারে R744, এটা কোন রেফ্রিজারেন্টের নাম? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রেফ্রিজারেন্টের কোড। এরপরে রেফ্রিজারেন্ট ইজ কমনলি ইউজড ইন লার্জ ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন সিস্টেম। ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশনে কোনটা ব্যবহার করা হয়? R717, মানে অ্যামোনিয়া ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ জিরো ওডিপি এন্ড ভেরি লো GWP? R600A, মানে যেটা হচ্ছে আইসোবিউটেন, এটা ন্যাচারাল রেফ্রিজারেন্ট। এটা হচ্ছে একদম, এটার জিরো ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল হচ্ছে একদম জিরো, এবং গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, মানে বৈশ্বিক উষ্ণতার জন্য যে দায়ী হয় সেটার ইন্ডেক্সও এটার খুবই কম। এরপর আমরা দেখতে পাবো হোয়াট ইজ দ্য প্রাইমারি কনসার্ন উইথ ইউজিং R290? প্রোপেন। প্রোপেনকে আসলে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করার প্রথম সমস্যা কি? প্রধানতম সমস্যা হচ্ছে প্রোপেন হাইলি ফ্লেমেবল, খুবই দ্রুত আগুন ধরে যায়। তো এটা একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। হুইচ রেফ্রিজারেন্ট রিপ্লেসড R12 ইন ডোমেস্টিক রেফ্রিজারেশন ডিউ টু ইটস লোয়ার ওডিপি? মানে ওডিপি কম হওয়ার কারণে, অর্থাৎ ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল কম হওয়ার কারণে ফ্রেয়নকে কোনটা সরাই নিছে? ফ্রেয়নকে রিপ্লেস করেছে হচ্ছে R134A, যেটার নাম হচ্ছে 1112 টেট্রাফ্লোরোইথেন। ঠিক আছে, 1112 টেট্রাফ্লোরোইথেন। আচ্ছা, হুইচ ইজ এ হাইড্রোফ্লোরোকার্বন বা HFC যেটাকে বলা হয়। এবার হচ্ছে রেফ্রিজারেন্টের কোন গ্রুপটা ক্লোরিন এবং ফ্লোরিন দুইটাই বহন করে? অবশ্যই HCFC, কারণ এটা নামের মধ্যেই বোঝা যায়, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরিনও আছে ফ্লোরিনও আছে। আচ্ছা, এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আইডিয়াল রেফ্রিজারেন্ট? আইডিয়াল রেফ্রিজারেন্ট, আদর্শ রেফ্রিজারেন্টের ক্যারেক্টারিস্টিক কোনটা হইতে পারে না? অবশ্যই আদর্শ রেফ্রিজারেন্টকে লোয়ার বয়লিং পয়েন্ট হইতে হবে, লোয়ার GWP হইতে হবে,
এবং অবশ্যই তার ল্যাটেন্ট হিট হায়ার হইতে হবে। শুধুমাত্র কি টক্সিসিটি যত কম হয় অত ব্যবহারের সুবিধা। আচ্ছা, আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। আমরা আসলে এখানে সোর্স হিসেবে অনলাইনের বেশ কিছু সাইট ইউজ করেছি, যেগুলোর লিঙ্ক আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কগুলো ক্লিক করলে পাবেন। এছাড়া আমাদের যে সোর্স যে পিডিএফ গুলো সেগুলো আপনাদেরকে সাপ্লাই দিয়েছি, আপনারা নক করলে পেয়ে যাবেন। এছাড়া আমরা সোর্স বই হিসেবে মানে মূল বেসিক বই হিসেবে আমরা এই বইগুলো ফলো করেছি। এখানে টোটাল 3টা 2টা 5টা বইয়ের বা 6টা 7টা বইয়ের দেওয়া আছে, আমাদের নাম দেওয়া আছে। তো আপনারা এই বইগুলো যদি ফলো করেন, এগুলো সবই অনলাইনে মোটামুটি অ্যাভেলেবল, আপনারা নাম ধরে সার্চ করলে পাবেন এবং এগুলো পড়লে আপনারা এই টপিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।